রহস্যময় পারিবারিক রোমাঞ্চকর গল্প। গতকাল রাতে ছেলে আমার শাড়ির আঁচলে মুখ লুকিয়ে বলল, মা, তোমার শাড়ির গন্ধে আমি পাগল। গতকাল রাতে টিভি দেখতে দেখতে হঠাৎ ছেলে আমার পাশে এসে আমার শাড়ির আঁচলে মুখ লুকিয়ে বলল, মা, তোমার শাড়ির গন্ধে আমি পাগল। আমি অবাক হয়ে বললাম, কি করছিস তুই? সে আমার আঁচল আরও জোরে ধরে বলল, মা, এই সুগন্ধ আমাকে কেমন জেন করে দেয়া। আমি তোমার কাছে থেকেই ভালো থাকি। আমি তার মাথায় হাত বুলিয়ে বললাম, বড় হয়ে গেছিস তো? সে মুখ তুলে আমার দিকে তাকিয়ে বলল, হ্যাঁ মা, আমি বড় হয়েছি। এখন আমি একজন পুরুষ। আর আমি তোমাকে ভালোবাসি, একজন নারী হিসেবে। আমি চমকে উঠলাম। তুই কি বলছিস? সে আমার হাত ধরে বলল, মা, আমি তোমাকে বিয়ে করতে চাই। আমি চাই তুমি আমার স্ত্রী হও। তোমার এই সুগন্ধ, তোমার এই স্পর্শ, সবকিছুই আমার প্রিয়। আমি হতভম্ব হয়ে বসে রইলাম। সে আমার কপালে একটা চুমু দিয়ে বলল, মা, আমি জানি এটা শুনতে অদ্ভুত লাগছে, কিন্তু আমি সত্যিই তোমাকে ভালোবাসি। আমরা একসাথে সুখী হতে পারি। আমার হৃদয় কেমন যেন ধকধক করতে লাগল। এ কোনো পরিস্থিতি? আমার নিজের ছেলে। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগে সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম রিমি আহমেদ। আমার বয়স 40 বছর। আমার স্বামীর নাম সাইফুল আহমেদ, বয়স 43 বছর। আমাদের 2 সন্তান, রিহান আর তানিয়া। রিহান 18 বছর বয়সী, কলেজে পড়ে। তানিয়া 11 বছর বয়সী, স্কুলে যায়। আসলে যেটা ঘটেছিল সেটা ছিল অদ্ভুত একটা ব্যাপার। আমি প্রথমে ভাবলাম রিহান হয়তো কোনো মানসিক সমস্যায় পড়েছে, কিন্তু পরে আসল সত্যটা জানতে পারলাম। সেদিন সকালে রিহান আমার কাছে এসে বলল, মা, আমি একটা পরীক্ষা করছিলাম। আমি বললাম, কেমন পরীক্ষা? সে বলল, দেখো মা, আমি সাইকোলজি নিয়ে পড়াশোনা করি। আমার অ্যাসাইনমেন্টে লেখা ছিল পারিবারিক আচরণের উপর একটা গবেষণা করতে। আমি দেখতে চাইছিলাম মানুষের প্রতিক্রিয়া কেমন হয় যখন কেউ অস্বাভাবিক কিছু বলে। আমি রাগে ফুঁসে উঠলাম, তোর মাথা খারাপ হয়েছে নাকি? এরকম করে আমাকে পরীক্ষা করিস কেন? সে হেসে বলল, মা, আমি জানতাম তুমি এভাবেই রিজেক্ট করবে, কিন্তু আমার অ্যাসাইনমেন্টের জন্য এটা জরুরি ছিল। আমি তাকে একটা চট দিয়ে বললাম, আর কখনো এরকম করিস না। সে বলল, ঠিক আছে মা, ক্ষমা করে দাও। তারপর সে বলল, মা, তবে তোমার শাড়ির গন্ধ সত্যিই ভালো লাগে। সেটা মিথ্যা না। আমি বললাম, আচ্ছা, সেটা স্বাভাবিক, কিন্তু এরকম করে আমাকে ভয় দেওয়ার দরকার নেই। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। তার কয়েকদিন পরে রিহান আমার কাছে এসে বলল, মা, আমি তোমাকে একটা সত্যি কথা বলি। আমি বললাম, বল। সে বলল, আমি তোমার পারফিউমের ব্র্যান্ড জানতে চাই। আমি আমার গার্লফ্রেন্ডের জন্য সেইম পারফিউম কিনতে চাই। আমি অবাক হয়ে বললাম, তোর গার্লফ্রেন্ড আছে? সে লাজুক হেসে বলল, হ্যাঁ মা, আছে। তার নাম সারা। আমি খুশি হয়ে বললাম, তাহলে তো তাকে একদিন বাসায় নিয়ে আসিস। সে বলল, মা, সেটাই ভাবছি, কিন্তু আমি চাই সে তোমার মতো সুগন্ধি ব্যবহার করুক। আমি বললাম, এইখানে দেখ, এটা চন্দন আর জুঁই ফুলের মিশ্রণ। তুই ইউনিভার্সিটি ক্যান্টিনের পাশে যে পারফিউমের দোকান আছে সেখান থেকে কিনতে পারবি। রিহান খুব খুশি হয়ে বলল, ধন্যবাদ মা, কিন্তু আমার মনে হচ্ছে তুমি রাগ করে আছো। আমি বললাম, রাগ তো করবই। তুই আমাকে কি পরিমাণ ভয় দিয়েছিস জানিস? সে বলল, মা, আমি আর কখনো এরকম করব না। কিন্তু সেদিনই রাতে আরেকটা অদ্ভুত ঘটনা ঘটল। আমরা সবাই টিভি দেখছিলাম। হঠাৎ করে লাইট চলে গেল। আমি বললাম, সাইফুল, লাইট আবার আসবে কখন? সাইফুল বলল, হয়তো আজকের মতো আসবে না। এলাকায় ট্রান্সফরমার নষ্ট হয়েছে শুনলাম। আমি বললাম, তাহলে তো মুশকিল। রিহান বলল, মা, আমাদের জেনারেটর নেই। আমি বললাম, নেই তো। তখন তানিয়া বলল, মা, আমার ভয় লাগছে। আমি তাকে কাছে টেনে নিয়ে বললাম, ভয়ের কিছু নেই, কিন্তু সত্যি কথা বলতে কি, আমার নিজেরও কেমন যেন অস্বস্তি লাগছিল। হঠাৎ করে আমরা একটা অদ্ভুত আওয়াজ শুনতে পেলাম। মনে হচ্ছিল কেউ যেন আমাদের বাসার ছাদে হাঁটছে। সাইফুল বলল, এটা কি আওয়াজ? আমি বললাম, হয়তো কোনো বিড়াল, কিন্তু আওয়াজটা আরও জোরে হতে লাগল। রিহান বলল, বাবা, আমি উপরে গিয়ে দেখে আসি। সাইফুল বলল, না, অন্ধকারে যেতে নেই। তানিয়া আমাকে আরও শক্ত করে ধরে বলল, মা, আমার খুব ভয় লাগছে। তখন আমাদের প্রতিবেশী জামিল ভাই এসে বললেন, রিমি আপা, আপনারা কেমন আছেন? আমি বললাম, ভালো আছি, তবে ছাদে কেমন যেন আওয়াজ হচ্ছে। জামিল ভাই বললেন, আরে, আমার ছেলে সফিক আজকে ফ্রেন্ডদের সাথে ক্রিকেট খেলতে আপনাদের ছাদে গেছে।
ওরাই হবে। আমি স্বস্তির নিঃশ্বাস ফেলে বললাম, ও আচ্ছা। জামিল ভাই বললেন, লাইটের ব্যাপারে কিছু চিন্তা করবেন না, কাল সকালে ঠিক হয়ে যাবে। সাইফুল বলল, ধন্যবাদ ভাই। কিন্তু সেদিন রাতে ঘুমের মধ্যে আমার একটা অদ্ভুত স্বপ্ন হল। আমি স্বপ্নে দেখলাম আমাদের বাসায় একজন অপরিচিত মানুষ ঢুকেছে। সে আমার ঘরে এসে আমার আলমারি খুলে কিছু একটা খুঁজছে। আমি তাকে জিজ্ঞাসা করলাম, তুমি কে? কি চাও? সে বলল, আমি তোমার পুরনো বন্ধু। আমার একটা জিনিস এখানে রেখে গিয়েছিলাম। আমি বললাম, কি জিনিস? সে বলল, একটা লকেট। আমি বললাম, কোন লকেট? সে বলল, সেটা তুমি জানো। হঠাৎ করে আমার ঘুম ভেঙে গেল। আমি দেখলাম সত্যিই আমার ঘরের জানালা খোলা। আমি চমকে উঠে সাইফুলকে ডাকলাম। সাইফুল, ওঠো দেখতো। সাইফুল উঠে বলল, কি হয়েছে? আমি বললাম, জানালা খোলা কেন? সাইফুল বলল, হয়তো বাতাসে খুলে গেছে। কিন্তু আমার মনে হচ্ছিল ব্যাপারটা স্বাভাবিক নয়। আমি উঠে আলমারি চেক করলাম। দেখলাম আমার পুরনো জিনিসপত্র একটু এলোমেলো হয়ে আছে। আমি সাইফুলকে বললাম, মনে হচ্ছে কেউ আলমারি ঘেটেছে। সাইফুল বলল, হয়তো তুমি নিজেই এলোমেলো করে রেখেছ। কিন্তু আমার মনে একটা অস্বস্তি রয়ে গেল। পরের দিন সকালে রিহান আমার কাছে এসে বলল, মা, তোমার পুরনো জিনিসের মধ্যে কোনো লকেট আছে? আমি চমকে গিয়ে বললাম, কেন জানতে চাইছিস? সে বলল, আমার একটা প্রজেক্ট আছে পুরনো জিনিসপত্র নিয়ে। আমি বললাম, হ্যাঁ আছে। কেন? রিহান বলল, মা, সেই লকেটে কার ছবি আছে? আমি বললাম, তোর দাদুর। সে বলল, আমি দেখতে পারি? আমি বললাম, হ্যাঁ পারিস। কিন্তু কেন হঠাৎ করে? সে বলল, আসলে আমি আমাদের পরিবারের ইতিহাস নিয়ে একটা প্রজেক্ট করছি। আমি লকেটটা বের করে তাকে দিলাম। রিহান লকেটটা হাতে নিয়ে বলল, মা, এই লকেটে তো দুইটা ছবি আছে, একটা দাদুর, আরেকটা কার? আমি দেখলাম এবং চমকে গেলাম। আমি তো জানতামই না যে লকেটে দুইটা ছবি আছে। আমি ভালো করে দেখলাম। একদিকে আমার বাবার ছবি, আরেকদিকে একজন অপরিচিত মহিলার ছবি। আমি বললাম, এই মহিলাকে আমি চিনি না। রিহান বলল, মা, হয়তো দাদুর কোনো বন্ধু। কিন্তু আমার কেমন যেন সন্দেহ হচ্ছিল। আমি আমার মাকে ফোন করে জিজ্ঞাসা করলাম। মা বললেন, ও, সেটা তোর বাবার প্রথম প্রেমিকার ছবি। তোর বাবা আমাকে বিয়ে করার আগে তার সাথে প্রেম করত। আমি অবাক হয়ে বললাম, কি বলছেন মা? এটা তো আমি কখনো জানতাম না। মা বললেন, তোর বাবা তোমাকে বলেনি কারণ সে চায়নি তুমি কষ্ট পাও। কিন্তু সেই মেয়েটি তোর বাবাকে ছেড়ে চলে গিয়েছিল অন্য একজনের সাথে। আমি বললাম, তাহলে বাবা কেন তার ছবি রেখেছিলেন? মা বললেন, তোর বাবা বলতো প্রথম প্রেমের কথা কখনো ভোলা যায় না। এই কথা শুনে আমার কেমন যেন খারাপ লাগল। আমি ভাবলাম, বাবা কেন আমাকে এই কথা বলেনি? রিহান বলল, মা, দাদুর এই গল্প তো খুব ইন্টারেস্টিং। আমি বললাম, হ্যাঁ, কিন্তু আমি জানতাম না। তারপর আমি মায়ের কাছে জানতে চাইলাম, সেই মেয়েটির নাম কি ছিল? মা বললেন, রুমা। রুমা খান। আমি বললাম, সে এখন কোথায়? মা বললেন, কে জানে। অনেকদিন আগের কথা। কিন্তু সেদিন রাতে আবার সেই একই স্বপ্ন হল। সেই অপরিচিত মানুষটি আবার এসে বলল, আমি রুমার ছেলে। আমি আমার মায়ের লকেট খুঁজছি। আমি বললাম, কি লকেট? সে বলল, যেই লকেটে আমার মায়ের ছবি আছে। আমার ঘুম ভেঙে গেল। আমি ভাবলাম, এটা নিশ্চয়ই কোনো কাকতালীয় ব্যাপার। কিন্তু পরের দিন সকালে একজন অপরিচিত মানুষ আমাদের বাসায় এসে হাজির। সে বলল, আমি করিম খান। আমি রুমা খানের ছেলে। আমি শুনেছি আপনার বাবার কাছে আমার মায়ের একটা লকেট ছিল। আমি চমকে গিয়ে বললাম, আপনি কিভাবে জানলেন? সে বলল, আমার মা মারা যাবার আগে বলেছিল যে তার একটা লকেট আপনার বাবার কাছে আছে। আমি বললাম, কিন্তু আমার বাবা তো অনেক আগেই মারা গেছেন। করিম বলল, আমি জানি। কিন্তু আমার মায়ের শেষ ইচ্ছা ছিল যে আমি যেন সেই লকেটটা নিয়ে আসি। আমি ভাবলাম, এটা তো খুবই অদ্ভুত ব্যাপার। আমি রিহানকে ডেকে বললাম, রিহান, এসো তো। রিহান এসে বলল, কি হয়েছে মা? আমি বললাম, এই ভদ্রলোক রুমা খানের ছেলে। তিনি লকেটটা নিতে এসেছেন। রিহান বলল, মা, কিন্তু এটা তো দাদুর স্মৃতি। আমি বললাম, হ্যাঁ, কিন্তু এটা আসলে তার মায়ের। করিম বলল, আমি আপনাদের কোনো কষ্ট দিতে চাই না, কিন্তু এটা আমার মায়ের শেষ ইচ্ছা। আমি ভেবে দেখলাম, আসলেই তো, লকেটে রুমার ছবি আছে, মানে এটা তারই হওয়ার কথা। আমি বললাম, ঠিক আছে, আমি আপনাকে লকেটটা দিয়ে দিচ্ছি। কিন্তু করিম বলল, আসলে আমি আরেকটা কথা বলতে চাই। আমি বললাম, কি কথা? সে বলল, আমার মা বলেছিল যে আপনার বাবা তাকে একটা চিঠি লিখেছিলেন। সেই চিঠিটাও যদি পাওয়া যায়। আমি বললাম, চিঠি? আমি তো কোনো চিঠির কথা জানি না। করিম বলল, হয়তো আপনার বাবার পুরনো জিনিসের মধ্যে থাকবে। আমি আবার আলমারি ঘেঁটে দেখলাম।
সত্যি একটা পুরনো চিঠি পেলাম যেটায় লেখা ছিল রুমার নামে। আমি চিঠিটা খুলে দেখলাম। সেখানে লেখা ছিল, প্রিয় রুমা, আমি জানি তুমি আমাকে ছেড়ে চলে গেছ। কিন্তু আমি তোমাকে ভুলতে পারি না। আমি অন্য একজনকে বিয়ে করেছি, কিন্তু তোমার স্মৃতি আমার হৃদয়ে রয়ে গেছে। তুমি যদি কখনো ফিরে আসতে চাও, আমি অপেক্ষায় থাকব। তোমার প্রিয় হাসান। এই চিঠি পড়ে আমার চোখে জল এসে গেল। আমি ভাবলাম বাবা আসলেও রুমাকে ভুলতে পারেনি। করিম বলল, এই চিঠিটাও আমার মায়ের স্মৃতি। আমি এটাও নিতে পারি? আমি বললাম, হ্যাঁ নিয়ে যান। কিন্তু তারপর করিম একটা অদ্ভুত কথা বলল। সে বলল, আসলে আমার আরেকটা কথা আছে। আমার মা মারা যাবার আগে বলেছিল যে হাসান সাহেবের একটা মেয়ে আছে। সেই মেয়ের সাথে আমার দেখা করার ইচ্ছা। আমি বুঝলাম সে আমার কথা বলছে। আমি বললাম, সেই মেয়ে? আমি করিম খুশি হয়ে বলল, সত্যি? তাহলে তো আমরা প্রায় ভাইবোনের মতো। আমি বললাম, কিভাবে? সে বলল, আমার মা আর আপনার বাবা একসময় একে অপরকে ভালোবাসত। তার মানে আমাদের মধ্যে একটা সম্পর্ক আছে। এই কথা শুনে রিহান বলল, মা, এটা তো ইন্টারেস্টিং। মানে করিম কাকা আমাদের পরিবারের মতো? করিম হেসে বলল, হ্যাঁ, ঠিক বলেছেন। তারপর থেকে করিম আমাদের বাসায় মাঝে মাঝে আসতে লাগল। সে আমাদের সাথে তার মায়ের গল্প শেয়ার করত। আমিও তাকে আমার বাবার গল্প বলতাম। এভাবে আমরা একটা সুন্দর বন্ধুত্ব গড়ে তুললাম। একদিন করিম বলল, রিমি আপা, আমি আপনাকে একটা সারপ্রাইজ দিতে চাই। আমি বললাম, কি সারপ্রাইজ? সে বলল, আমি আমার মায়ের ডায়েরি নিয়ে এসেছি। সেখানে আপনার বাবার অনেক গল্প লেখা আছে। আমি ডায়েরিটা পড়লাম। সেখানে রুমা লিখেছিল কিভাবে আমার বাবা তাকে ভালোবাসত, কিভাবে তারা একসাথে সময় কাটাত। কিন্তু শেষের দিকে একটা চমকপ্রদ তথ্য ছিল। রুমা লিখেছিল, হাসান আমাকে বলেছিল যে তার পরিবারে একটা গুপ্ত সম্পদ আছে। তার দাদা একটা পুরনো বাড়িতে সোনার অলংকার লুকিয়ে রেখেছিলেন। সেই বাড়িটা এখন ভেঙে ফেলা হয়েছে, কিন্তু সম্পদটা এখনও মাটির নিচে চাপা পড়ে আছে। এই কথা পড়ে আমার চোখ কপালে উঠে গেল। আমি করিমকে বললাম, এটা কি সত্যি? করিম বলল, আমার মা কখনো মিথ্যা কথা লিখতেন না। কিন্তু সেই জায়গাটা এখন কোথায় সেটা জানা নেই। রিহান খুব উৎসাহিত হয়ে বলল, মা, আমরা যদি সেই জায়গা খুঁজে বের করতে পারি। আমি বললাম, কিভাবে খুঁজবি? সে বলল, দাদুর পুরনো কাগজপত্র দেখলেই হয়। আমরা আবার আলমারি ঘেটে একটা পুরনো দলিল পেলাম। সেখানে একটা জমির ঠিকানা লেখা ছিল। করিম বলল, এই জায়গাটা আমি চিনি। এটা পুরান ঢাকায়। আমি বললাম, তাহলে আমরা সেখানে যেতে পারি। সাইফুল বলল, কিন্তু এটা তো অনেক পুরনো কথা। এখন আর কিছু থাকবে কি? করিম বলল, চেষ্টা করে দেখা যায়। পরের দিন আমরা সবাই মিলে সেই জায়গায় গেলাম। সেখানে এখন একটা নতুন বাড়ি হয়েছে। আমি বাড়ির মালিকের সাথে কথা বললাম। তিনি বললেন, হ্যাঁ, এই জায়গায় আগে একটা পুরনো বাড়ি ছিল। আমরা সেটা ভেঙে নতুন বাড়ি বানিয়েছি। আমি জিজ্ঞাসা করলাম, বাড়ি ভাঙার সময় কোনো পুরনো জিনিস পেয়েছিলেন? তিনি বললেন, হ্যাঁ, মাটির নিচে একটা টিনের বাক্স পেয়েছিলাম। কিন্তু সেটা খোলা যায়নি। তালা দেওয়া ছিল। আমার হৃদয় ধকধক করতে লাগল। আমি বললাম, সেই বাক্সটা এখন কোথায়? তিনি বললেন, আমার গুদামে রাখা আছে। আপনারা দেখতে চান? আমরা গুদামে গিয়ে বাক্সটা দেখলাম। সত্যিই একটা পুরনো তালা দেওয়া টিনের বাক্স। করিম বলল, এটাই হবে। আমি বাড়ির মালিককে বললাম, আমরা এই বাক্সটা নিতে পারি? এটা আমার বাবার পরিবারের। তিনি বললেন, অবশ্যই নিয়ে যান। আমার কোনো কাজে লাগছে না। আমরা বাক্সটা বাসায় নিয়ে এলাম। কিন্তু তালা ভাঙার জন্য আমাদের একজন কারিগরের দরকার হল। পরের দিন একজন তালা মিস্ত্রি এসে তালা খুলে দিল। বাক্সটা খোলার পর আমরা যা দেখলাম তাতে সবাই অবাক হয়ে গেলাম। সেখানে অনেক সোনার অলংকার, পুরনো কয়েন এবং কিছু গুরুত্বপূর্ণ কাগজ ছিল। রিহান বলল, মা, এটা তো অনেক দামি জিনিস। আমি বললাম, হ্যাঁ, কিন্তু এটা আমাদের সবার। করিম বলল, আমার কিছু নেওয়ার দরকার নেই। এটা আপনাদের পারিবারিক সম্পত্তি। কিন্তু আমি বললাম, না, তুমিও এই পরিবারের অংশ। আমরা এটা সমান ভাগ করে নেব। এই ঘটনার পর আমাদের পরিবারে নতুন একটা আনন্দের ছোঁয়া এসেছে। করিম আমাদের পরিবারের একজন সদস্য হয়ে গেছে। রিহান তাকে কাকা বলে ডাকে। কিন্তু সবচেয়ে বড় কথা হল, আমি আমার বাবার সম্পর্কে অনেক কিছু জানতে পারলাম যা আগে জানতাম না। তার প্রেমের গল্প, তার স্বপ্নের কথা, সবকিছুই। তানিয়াও করিম কাকার গল্প শুনে খুব খুশি। সে বলে, আমাদের পরিবার আরও বড় হয়ে গেছে। সাইফুল বলল, এই পুরো ঘটনাটা অনেক রোমাঞ্চকর ছিল। আমি বললাম, হ্যাঁ,
কিন্তু সবচেয়ে ভালো লেগেছে যে আমরা একজন নতুন পরিবারের সদস্য পেয়েছি। করিম বলল, আমিও খুব খুশি যে আমি আপনাদের পেয়েছি। আমার মা যদি জীবিত থাকতেন তাহলে তিনিও খুশি হতেন। এভাবে আমাদের পরিবারে নতুন একটা অধ্যায় শুরু হল। আমরা প্রতি সপ্তাহে করিমের সাথে দেখা করি। সে আমাদের বিভিন্ন জায়গায় নিয়ে যায়। তার সাথে আমাদের অনেক মজার স্মৃতি তৈরি হয়েছে। রিহান বলে, মা, এই গল্পটা আমি আমার বন্ধুদের বলবো। আমি বললাম, অবশ্যই বলিস। কিন্তু প্রথমে আমাকে যে ভয় দিয়েছিলি সেটার জন্য তোকে মাফ করে দিলাম। রিহান হেসে বলল, ধন্যবাদ মা। কিন্তু সত্যিই তোমার শাড়ির গন্ধ ভালো লাগে। আমি তাকে আদর করে বললাম, বেশি বুদ্ধি দেখাস না। আজকের এই গল্পের মাধ্যমে আমি বুঝলাম যে পারিবারিক বন্ধন কতটা শক্তিশালী। কখনো কখনো অপ্রত্যাশিত উপায়ে আমরা নতুন সম্পর্ক খুঁজে পাই। করিম এখন আমাদের সব পারিবারিক অনুষ্ঠানে অংশ নেয়। গত মাসে তানিয়ার জন্মদিনে সে একটা সুন্দর উপহার দিয়েছিল। আর রিহানের কলেজের এডমিশনের সময় সে আমাদের পাশে ছিল। সাইফুল বলে, আমাদের ভাগ্য ভালো যে আমরা করিমের মতো একজন ভালো মানুষকে পেয়েছি। আমিও সেটা মানি। এখন আমাদের বাসায় আরও হাসি খুশির পরিবেশ। আমি প্রতিদিন রান্নার সময় ভাবি কিভাবে এত সুন্দর একটা পরিবর্তন এসেছে আমাদের জীবনে। রিহানের সেই সাইকোলজি অ্যাসাইনমেন্ট থেকে শুরু হওয়া এই গল্প আজ এমন একটা সুন্দর পরিণতি পেয়েছে যা আমি কখনো ভাবিনি। করিম মাঝে মাঝে বলে, আপনাদের পরিবারে এসে আমি আমার মায়ের স্মৃতিকে আরও কাছে পেয়েছি। আমি বলি, আমরাও তোমার মাধ্যমে আমার বাবার অজানা দিকগুলো জানতে পেরেছি। এভাবে আমাদের পরিবারের গল্প নতুন একটা মোড় নিয়েছে। যেটা শুরু হয়েছিল একটা অস্বস্তিকর পরিস্থিতি দিয়ে, সেটাই শেষ হয়েছে সবচেয়ে সুন্দর একটা পারিবারিক বন্ধন দিয়ে। আজকে যখন আমি এই পুরো ঘটনার কথা ভাবি, তখন মনে হয় জীবনে কত অদ্ভুত ও রোমাঞ্চকর ঘটনা ঘটে। কখনো মনে হয় সব শেষ, আবার হঠাৎ করে সব ঠিক হয়ে যায়। আমার পরিবারের এই গল্প শুনে আপনারা কেমন লাগল? আমি মনে করি প্রতিটি পরিবারের নিজস্ব কিছু রহস্য ও গল্প থাকে। কখনো সেগুলো জানা হয়, কখনো অজানাই থেকে যায়। কিন্তু আমাদের ভাগ্য ভালো যে আমরা আমাদের পারিবারিক ইতিহাসের এই সুন্দর অংশটা জানতে পেরেছি। এবং সবচেয়ে বড় কথা, আমরা একজন নতুন পরিবারের সদস্যকে পেয়েছি। এই গল্প বলার শেষে আমি সবাইকে ধন্যবাদ জানাই যারা ধৈর্য ধরে শুনেছেন। আশা করি আপনাদেরও ভালো লেগেছে আমাদের পারিবারিক এই রোমাঞ্চকর অভিজ্ঞতার কথা। আল্লাহর রহমত, একটি ইসলামিক গল্প। প্রথম অধ্যায়, পরীক্ষার সূচনা। একটি ছোট্ট গ্রামে এক দরিদ্র কৃষক পরিবার বাস করত। পরিবারের কর্তা ছিলেন একজন ধর্মপ্রাণ মুসলিম, যিনি 5 ওয়াক্ত নামাজ আদায় করতেন এবং সর্বদা আল্লাহর উপর ভরসা রাখতেন। তার স্ত্রী ছিলেন একজন সৎ ও পরহেজগার মহিলা, যিনি সংসারের কাজের পাশাপাশি কুরআন তিলাওয়াত করতেন এবং জিকির করতেন। তাদের 3টি সন্তান ছিল, 2টি ছেলে আর 1টি মেয়ে। সবচেয়ে বড় ছেলেটি ছিল খুবই মেধাবী এবং ধর্মীয় শিক্ষায় আগ্রহী। সে প্রতিদিন ফজরের নামাজের পর কুরআন তিলাওয়াত করত এবং হাদিস শরীফ পড়ত। মেজ ছেলেটি ছিল বেশ চঞ্চল, কিন্তু তার মন ছিল খুবই পরিষ্কার এবং সে বাবা মায়ের কথা মানত। সবচেয়ে ছোট মেয়েটি ছিল পরিবারের আলো, যার হাসিতে সবার মুখে হাসি ফুটত। এই পরিবারটি যদিও দরিদ্র ছিল, তবুও তারা সুখে শান্তিতে দিন কাটাত। কৃষকটি তার ছোট্ট জমিতে ধান, গম এবং সবজি চাষ করত। ফসল ভালো হলে পরিবারের খরচ চলত, আর কিছু বাঁচলে তা দিয়ে দরিদ্রদের সাহায্য করত। কারণ সে জানত যে, আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যা আল্লাহর পথে ব্যয় কর, তিনি তার চেয়ে ভালো প্রতিদান দেন। একদিন গ্রামে খবর এল যে আগামী বছর ভয়াবহ খরা হবে। কৃষকেরা চিন্তিত হয়ে পড়ল। অনেকেই তাদের জমি বিক্রি করে শহরে চলে যাওয়ার কথা ভাবতে লাগল। কিন্তু এই ধর্মপ্রাণ কৃষক তার স্ত্রীকে বলল, আল্লাহর উপর ভরসা রাখি। তিনি আমাদের জন্য যা ভালো তাই করবেন। আমরা এখানেই থাকব এবং আল্লাহর রহমতের অপেক্ষায় থাকব। স্ত্রী বলল, আপনি ঠিকই বলেছেন। আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, যে আল্লাহর উপর ভরসা করে, তার জন্য তিনিই যথেষ্ট। আমরা দোয়া করব এবং সবর করব। দ্বিতীয় অধ্যায়, পরীক্ষার কঠিনতম সময়। পরের বছর সত্যিই ভয়াবহ খরা নামল। আকাশে মেঘের দেখা নেই। নদীনালা শুকিয়ে গেল। কুয়ার পানি নেমে গেল। ফসল শুকিয়ে যেতে লাগল। গ্রামের অনেক পরিবার দুর্ভিক্ষের মুখোমুখি হল। কৃষকের পরিবারেও খাদ্যের অভাব দেখা দিল। কিন্তু তারা কখনো হাল ছাড়ল না। প্রতিদিন তারা একসাথে নামাজ পড়ত এবং আল্লাহর কাছে দোয়া করত। বড় ছেলেটি তার বাবাকে জিজ্ঞাসা করল, বাবা, আল্লাহ কেন আমাদের এই কষ্ট দিচ্ছেন? বাবা ধৈর্য সহকারে বলল, বেটা, আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন।
তিনি কুরআনে বলেছেন, আমি অবশ্যই তোমাদেরকে কিছু ভয়, ক্ষুধা এবং জানমাল ও ফলফসলের ক্ষতি দ্বারা পরীক্ষা করব। আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও, এই কষ্ট আমাদের ধৈর্যের পরীক্ষা। আমরা যদি সবর করি এবং আল্লাহর উপর ভরসা রাখি, তাহলে তিনি আমাদের জন্য এর চেয়ে ভালো কিছু রেখেছেন। দিন যেতে থাকল। পরিবারের খাবারের পরিমাণ কমতে থাকল। কিন্তু তারা কখনো অভিযোগ করল না, বরং আরও বেশি করে আল্লাহর জিকির করতে থাকল। মা তার সন্তানদের বলত, আল্লাহ তাআলা বলেছেন, ধৈর্যের সাথে নামাজ ও জিকরের মাধ্যমে সাহায্য চাও, আমরা যত কষ্টেই থাকি না কেন, আল্লাহর ইবাদত ছাড়ব না। একদিন পরিবারের খাবার প্রায় শেষ হয়ে এল। বাড়িতে শুধু এক মুঠো চাল বাকি ছিল। কৃষক তার স্ত্রীকে বলল, এই চাল দিয়ে একটু পায়েস বানাও, আমরা সবাই মিলে ভাগ করে খাব। ঠিক সেই সময় দরজায় কেউ একজন কড়া নাড়ল। দরজা খুলে দেখা গেল এক অভুক্ত পথিক দাঁড়িয়ে আছে। তার চোখে মুখে ক্ষুধার ছাপ। সে অনুনয় করে বলল, আমি 3 দিন ধরে খাইনি, আপনাদের কাছে যদি একটু খাবার থাকে। কৃষক একটু দ্বিধা না করে বলল, আসুন ভিতরে, আমাদের কাছে যা আছে তা দিয়েই আপনাকে খাওয়াবু। স্ত্রী সেই এক মুঠো চাল দিয়ে পায়েস বানিয়ে মেহমানকে খাওয়াল। পথিক তৃপ্তি সহকারে খেয়ে দোয়া দিল এবং চলে গেল। সেই রাতে পরিবারের সকলে উপোস থাকল, কিন্তু কেউ অভিযোগ করল না। তারা জানত যে মেহমানদারি করা একটি মহান ইবাদত। 3য় অধ্যায়, প্রথম আশার আলো। পরদিন ভোরে কৃষক যখন তার ছোট্ট জমিটি দেখতে গেল, তখন একটি অবিশ্বাস্য দৃশ্য দেখল। তার শুকনো জমির এক কোণায় একটি ছোট্ট ঝর্ণা বইতে শুরু করেছে। স্বচ্ছ পানি মাটি ভেদ করে বেরিয়ে আসছে। সে দৌড়ে বাড়িতে গিয়ে স্ত্রী ও সন্তানদের ডাকল। সবাই এসে এই অলৌকিক দৃশ্য দেখল। তারা সবাই আল্লাহর শুকরিয়া আদায় করল। কৃষক বলল, আল্লাহু আকবার, আল্লাহর কুদরত দেখ। তিনি বলেছেন, তোমরা আমাকে স্মরণ কর, আমিও তোমাদের স্মরণ রাখব। এই পানি দিয়ে তারা প্রথমে অজু করে নামাজ পড়ল। তারপর সবাই মিলে পানি পান করল এবং কিছু ফসলে সেচ দিল। খবরটি গ্রামে ছড়িয়ে পড়ল। গ্রামের মানুষেরা এসে দেখল এবং বিস্মিত হল। কেউ কেউ বলল, এটা তো বিস্ময়কর, এত খরার মধ্যে এখানে পানি এল কিভাবে? কৃষক বিনয়ের সাথে বলল, এটা আল্লাহর রহমত, আমরা শুধু তার উপর ভরসা রেখেছি এবং সবর করেছি। গ্রামের ইমাম সাহেব এসে বলল, সুবহান আল্লাহ, আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, যারা ঈমান আনে এবং নেক কাজ করে, তাদের জন্য রয়েছে সুসংবাদ। দুনিয়া ও আখিরাতে আপনাদের ধৈর্য ও মেহমানদারির প্রতিদান আল্লাহ দিয়েছেন। কৃষক বলল, ইমাম সাহেব, এই পানি শুধু আমাদের জন্য নয়, গ্রামের যার যতটুকু প্রয়োজন নিয়ে যাক, আল্লাহ যা দিয়েছেন তা সবার জন্য। 4র্থ অধ্যায়, ভাগাভাগির বরকত। কৃষকের এই কথায় গ্রামবাসীরা অভিভূত হয়ে গেল। এত কষ্টের মধ্যেও সে অন্যদের কথা ভাবছে। গ্রামের সবাই মিলে একটি ব্যবস্থা করল। প্রত্যেক পরিবার প্রতিদিন নির্দিষ্ট পরিমাণ পানি নিয়ে যেতে পারবে, যাতে সবার জন্য যথেষ্ট থাকে। আল্লাহর রহমতে দেখা গেল, যত পানি ব্যবহার করা হচ্ছে, ততই যেন ঝর্ণা থেকে পানি বের হচ্ছে। পানি কখনো কমছে না। এদিকে কৃষকের পরিবারের জন্য খাবারের ব্যবস্থা হয়ে গেল। গ্রামের মানুষেরা কেউ চাল, কেউ ডাল, কেউ তরকারি নিয়ে আসতে লাগল। তারা বলত, আপনি আমাদের প্রাণ বাঁচিয়েছেন, আমরা আপনার উপকার করতে চাই। কিন্তু কৃষক বলত, এটা আমার কোনো উপকার নয়, এটা আল্লাহর দান। আল্লাহই আপনাদের মাধ্যমে আমাদের রিজিকের ব্যবস্থা করেছেন। বড় ছেলেটি তার বাবাকে জিজ্ঞাসা করল, বাবা, আল্লাহ কিভাবে আমাদের সাহায্য করেছেন? বাবা বলল, বেটা, আল্লাহ তাআলা কুরআনে বলেছেন, যে আল্লাহকে ভয় করে, তিনি তার জন্য পথ করে দেন এবং তাকে এমন উৎস থেকে রিজিক দেন যা সে কল্পনাও করতে পারে না। আমরা যখন অভাবের সময়েও মেহমানদারি করলাম, আল্লাহ আমাদের প্রতিদান দিলেন। মা বলল, আল্লাহ তাআলা বলেছেন, তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ কর, তাহলে আমি তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব। আমরা আল্লাহর শুকরিয়া করি এবং তার দেওয়া নিয়ামতের যথাযথ ব্যবহার করি। 5ম অধ্যায়, নতুন চ্যালেঞ্জ। কিছুদিন পর গ্রামে একজন ধনী ব্যবসায়ী এল। সে কৃষকের কাছে এসে বলল, আমি শুনেছি আপনার জমিতে পানির ঝর্ণা আছে, আমি এই জমি কিনতে চাই, আপনি যা বলবেন দাম দেব। কৃষক বলল, এই জমি বিক্রির জন্য নয়, এটা আল্লাহর দান, আর এই পানি শুধু আমার নয়, পুরো গ্রামের জন্য। ব্যবসায়ী বলল, আপনি তো দরিদ্র, এই জমি বিক্রি করে দিন, আমি আপনাকে এত টাকা দেব যে আপনি শহরে গিয়ে আরাম করে থাকতে পারবেন। কৃষক দৃঢ়ভাবে বলল, না, এই জমি বিক্রি করব না,
আল্লাহ তাআলা যা আমানত হিসেবে দিয়েছেন তা আমি বিক্রি করতে পারি না। আর টাকা পয়সাই সব কিছু নয়। আমি এখানে সুখে আছি। ব্যবসায়ী রেগে গিয়ে বলল, আপনি বুঝতে পারছেন না। আমি যদি জোর করে এই জমি নিয়ে নিই? কৃষক শান্তভাবে বলল, আল্লাহ আছেন। তিনি সব কিছু দেখেন। আপনি যদি অন্যায় করেন তার বিচার তিনিই করবেন। এই কথা শুনে গ্রামের অন্যরা এসে জড়ো হল। তারা কৃষকের পাশে দাঁড়াল। ইমাম সাহেব বলল, এই পানি আল্লাহর দান। কেউ এটার উপর একচেটিয়া অধিকার রাখতে পারে না। কুরআনে বলা আছে, পানি, আগুন আর ঘাসে সবার অধিকার আছে। ব্যবসায়ী অগত্যা চলে গেল। কিন্তু সে হাল ছাড়ল না। সে শহর থেকে কিছু লোকজন নিয়ে এল এবং জমি দখলের চেষ্টা করল। ষষ্ঠ অধ্যায়, আল্লাহর সাহায্য। একদিন রাতে সেই দুষ্ট লোকেরা জমির ঝর্ণার মুখ বন্ধ করে দেওয়ার চেষ্টা করল। কিন্তু আশ্চর্যের বিষয় হল, তারা যতই মাটিপাথর দিয়ে বন্ধ করার চেষ্টা করল, ততই যেন পানির স্রোত বেড়ে গেল। ভোরে কৃষক যখন জমিতে গেল, দেখল পানির স্রোত আগের চেয়েও বেশি। আর সেই দুষ্ট লোকেরা ঝর্ণার পাশেই অজ্ঞান হয়ে পড়ে আছে। কৃষক তাদের জ্ঞান ফেরানোর চেষ্টা করল এবং পানি খাওয়াল। তারা জ্ঞান ফিরে পেয়ে বলল, আমরা যখন ঝর্ণা বন্ধ করার চেষ্টা করছিলাম, তখন হঠাৎ একটা অদ্ভুত আলো দেখতে পেলাম। তারপর মনে হল কেউ যেন আমাদের ধাক্কা দিয়ে ফেলে দিল। এরপর আর কিছু মনে নেই। কৃষক বলল, আল্লাহর গজব থেকে বাঁচার জন্য তোবা করুন। অন্যায় করবেন না। এই ঘটনার পর ব্যবসায়ী ভয় পেয়ে গেল এবং আর কখনো এদিকে আসেনি। গ্রামবাসীরা বুঝতে পারল যে এই ঝর্ণা শুধু সাধারণ পানির উৎস নয়। এটা আল্লাহর বিশেষ রহমত। তারা এর আরও যত্ন নিতে লাগল এবং প্রতিদিন এখানে এসে আল্লাহর শুকরিয়া আদায় করতে লাগল। সপ্তম অধ্যায়, বরকতময় ফসল। আল্লাহর রহমতে খরা একসময় শেষ হল। আকাশে মেঘ দেখা দিল এবং বৃষ্টি শুরু হল। কিন্তু এতদিন ঝর্ণার পানিতে সেচ দেওয়া জমিগুলোর অবস্থা ছিল আলাদা। সেই জমিতে ফসল হল অস্বাভাবিক ভালো। কৃষকের ছোট্ট জমি থেকে এত ফসল হল যে সে বিশ্বাস করতে পারছিল না। ধান, গম, সবজি সবকিছুতেই বাম্পার ফলন। গ্রামের অন্য কৃষকদের জমিতেও যারা ঝর্ণার পানি ব্যবহার করেছিল, তাদের ফসল হয়েছে খুব ভালো। কৃষক তার পরিবারকে নিয়ে শুকরিয়ার নামাজ আদায় করল। তারপর বলল, আল্লাহর এই দান আমরা একা ভোগ করব না। গ্রামের গরিব পরিবারগুলোতে ফসল বিতরণ করব। স্ত্রী বলল, হ্যাঁ, আল্লাহ তাআলা বলেছেন, তোমাদের সম্পদে রয়েছে প্রার্থনাকারী ও বঞ্চিতদের অধিকার। তারা ফসলের একটা বড় অংশ গ্রামের গরিব পরিবারগুলোতে বিতরণ করল। কিছু অংশ বিক্রি করে ঋণী মানুষদের ঋণ পরিশোধে সাহায্য করল। বড় ছেলেটি বলল, বাবা, আমরা এত দান করলাম, আমাদের জন্য কি যথেষ্ট থাকবে? বাবা হেসে বলল, বেটা, আল্লাহর কাছে যা আছে তা কখনো শেষ হয় না। তিনি বলেছেন, তোমরা আল্লাহর পথে যা ব্যয় কর, তার প্রতিদানে তিনি তোমাদের আরও দেবেন। অষ্টম অধ্যায়, জ্ঞানের সন্ধানে। ভালো ফসলের বরকতে কৃষকের পরিবারের অবস্থা আগের চেয়ে ভালো হল। এখন তারা নিয়মিত খেতে পারছে এবং কিছু সঞ্চয় হচ্ছে। বড় ছেলেটি তার বাবার কাছে এসে বলল, বাবা, আমি দ্বীনি ইলম শিখতে চাই। শহরে একটি মাদ্রাসা আছে যেখানে কুরআন হাদিস শেখানো হয়। কৃষক খুশি হয়ে বলল, এটা তো খুব ভালো কথা। রাসূল শাহ বলেছেন, জ্ঞান অর্জন করা প্রত্যেক মুসলিম নরনারীর উপর ফরজ। তুমি যাও, ইলম শেখো। মা বলল, কিন্তু তোমার খরচ কিভাবে হবে? বাবা বলল, আল্লাহ যিনি এত দিয়েছেন তিনি এর ব্যবস্থাও করে দেবেন। আমরা যা পারি সাহায্য করব। বড় ছেলেটি মাদ্রাসায় ভর্তি হল। প্রথম কিছুদিন খরচের জন্য বাবা মা যা দিতে পারত দিত। কিন্তু একটু কষ্ট হচ্ছিল। একদিন মাদ্রাসার উস্তাদ ছেলেটিকে ডেকে বলল, তোমার পড়াশোনা খুব ভালো। আমি তোমাকে এই মাদ্রাসায় শিক্ষক সহায়ক হিসেবে কাজের সুযোগ দিচ্ছি। এতে তোমার খরচ উঠে যাবে এবং কিছু অতিরিক্ত পাবে। ছেলেটি খুশি হয়ে সে কাজ নিল। এখন আর তার পরিবারে বোঝা হতে হচ্ছে না, বরং সে নিজেই নিজের খরচ চালাচ্ছে। নবম অধ্যায়, সেবার মাধ্যমে নৈকট্য। মেজ ছেলেটি বাড়িতে থেকে বাবার কাজে সাহায্য করতে লাগল। সে খুব পরিশ্রমী ছিল এবং কৃষিকাজে দক্ষ হয়ে উঠল। তাছাড়া সে গ্রামের বয়স্ক ও অসুস্থ মানুষদের সেবা করত। একদিন গ্রামের এক বৃদ্ধ লোক অসুস্থ হয়ে পড়ল। তার কোনো সন্তান ছিল না। মেজ ছেলেটি তার সেবায়ত্ন করতে লাগল। প্রতিদিন সকাল সন্ধ্যা তার খোঁজখবর নিত, ওষুধ এনে দিত, খাবার বানিয়ে খাওয়াত। বৃদ্ধ লোকটি অভিভূত হয়ে বলল, বেটা, তুমি আমার সন্তানের চেয়েও ভালো। আল্লাহ তোমার মঙ্গল করুন।
ছেলেটি বলল, চাচা, রাসূল শাহ বলেছেন, মানুষের সেবা করা আল্লাহর ইবাদত, আমি শুধু আল্লাহর সন্তুষ্টির জন্য এই কাজ করছি গু। কিছুদিন পর বৃদ্ধ লোকটি সুস্থ হয়ে উঠল। সে কৃষকের বাড়িতে এসে বলল, আপনার ছেলে আমার প্রাণ বাঁচিয়েছে। আল্লাহ আপনাদের পরিবারকে অনেক বরকত দিন গে। এদিকে ছোট মেয়েটি বড় হচ্ছিল। সে খুব বুদ্ধিমতী এবং ধর্মীয় শিক্ষায় আগ্রহী ছিল। মা তাকে কুরআন পড়া, নামাজ কালাম এবং ঘরোয়া কাজকর্ম শেখাতেন। মেয়েটি বলল, আম্মা, আমি গ্রামের অন্য মেয়েদের কুরআন শেখাতে পারি? মা বলল, অবশ্যই। ইলম শেখানো অনেক বড় নেকির কাজ। রাসূল শাহ বলেছেন, যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায় সে সেই কাজের সমান সোয়াব পাবে। মেয়েটি গ্রামের ছোট মেয়েদের কুরআন শেখানো শুরু করল। প্রতিদিন মাগরিবের পর বাড়িতে একটা ছোট্ট মক্তব বসত। 10ম অধ্যায়, বিপদের সময় একটা। একদিন গ্রামে খবর এল যে পাশের জেলায় বন্যা হয়েছে। হাজারো মানুষ ঘরবাড়ি হারিয়ে সর্বশান্ত হয়েছে। অনেক পরিবার খাবারের জন্য হাহাকার করছে। ইমাম সাহেব জুমার খুতবায় বলল, আমাদের মুসলিম ভাইয়েরা বিপদে পড়েছে। আল্লাহ তাআলা বলেছেন, মুমিনরা পরস্পর ভাই, আমাদের উচিত তাদের পাশে দাঁড়ানো গো। কৃষক সবার আগে এগিয়ে এল। সে বলল, আমার যা আছে তা দিয়ে যতটুকু পারি সাহায্য করব। আল্লাহ আমাদের বিপদের সময় সাহায্য করেছিলেন, এখন আমাদের পালা অন্যদের সাহায্য করার গু। গ্রামের সবাই মিলে একটা ত্রাণ তহবিল গঠন করল। কৃষক তার সঞ্চিত টাকার একটা বড় অংশ দিয়ে দিল। তার স্ত্রী তার সোনার গহনা বিক্রি করে দিয়ে দিল। বড় ছেলেটি মাদ্রাসা থেকে ছুটিতে এসে শুনল এই খবর। সে তার সঞ্চিত সব টাকা দিয়ে দিল। মেজ ছেলে বলল, আমি নিজে গিয়ে ত্রাণ বিতরণে সাহায্য করব। ছোট মেয়ে তার পুতুল ও খেলনা বিক্রি করে টাকা দিয়ে দিল। গ্রামবাসীরা দেখল এই পরিবারের ত্যাগের মনোভাব। তারাও অনুপ্রাণিত হয়ে যার যা সাধ্য দিয়ে দিল। প্রচুর ত্রাণ সামগ্রী সংগ্রহ হল। কয়েকজন যুবক নিয়ে মেজ ছেলেটি বন্যাক্রান্ত এলাকায় গেল। সেখানে গিয়ে তারা দেখল সত্যিই ভয়াবহ অবস্থা। অনেক পরিবার খোলা আকাশের নিচে দিন কাটাচ্ছে। তারা খাবার, কাপড়, ওষুধ বিতরণ করল। আক্রান্ত মানুষদের সাথে কথা বলল, তাদের সাহস দিল। একটি বৃদ্ধা কাঁদতে কাঁদতে বলল, বেটা, আমার সব শেষ হয়ে গেছে। এখন কি করব? মেজ ছেলেটি বলল, নানি, হতাশ হবেন না। আল্লাহ আছেন। তিনি বিপদের পর সুখ দেন। আপনি ধৈর্য রাখুন এবং আল্লাহর উপর ভরসা রাখুন গু। 11 অধ্যায়, শিক্ষা বিস্তারের মাধ্যমে সমাজ সেবা। বন্যার পর ধীরে ধীরে সব স্বাভাবিক হয়ে এল। এই সময় বড় ছেলেটি মাদ্রাসা থেকে ভালো ফলাফল নিয়ে পাস করল। উস্তাদরা তার প্রশংসা করল এবং বলল যে সে একজন ভালো আলেম হওয়ার যোগ্যতা রাখে। সে বাড়িতে এসে বাবা-মাকে বলল, আমি গ্রামে একটা মাদ্রাসা খুলতে চাই। আমাদের গ্রামের ছেলেমেয়েরা যাতে দূরে না গিয়েই দ্বীনি শিক্ষা নিতে পারে গি। বাবা বলল, এ তো অনেক ভালো পরিকল্পনা। কিন্তু মাদ্রাসা চালানোর জন্য তো অনেক টাকা লাগবে গে। ছেলেটি বলল, আল্লাহ চাইলে ব্যবস্থা হয়ে যাবে। আমি প্রথমে ছোট করে শুরু করব। আমাদের বাড়ির একটা অংশে কয়েকজন ছাত্র নিয়ে গি। এই কথা শুনে গ্রামের মানুষেরা খুশি হল। অনেকেই তাদের ছেলেমেয়েদের পাঠানোর জন্য আগ্রহ প্রকাশ করল। প্রথমে 5 জন ছাত্র নিয়ে শুরু হল ছোট্ট মাদ্রাসা। বড় ছেলেটি কুরআন, হাদিস, আরবি ভাষা এবং মৌলিক ইসলামিক শিক্ষা দিতে লাগল। ছাত্রদের কাছ থেকে কোনো বেতন নিত না। বলত, ইলম আল্লাহর দান। এর বিনিময়ে টাকা নেওয়া ঠিক নয় গে। তার খরচ চলত কৃষিকাজের আয় থেকে। বাবা-মা খুশি মনে সাহায্য করত। ধীরে ধীরে ছাত্রের সংখ্যা বাড়তে লাগল। অভিভাবকরা স্বেচ্ছায় চালডাল নিয়ে আসতেন। কেউ কেউ মাদ্রাসার জন্য জায়গা বাড়ানোর খরচে সাহায্য করল। 2 বছরের মধ্যে মাদ্রাসাটি এলাকার একটি পরিচিত প্রতিষ্ঠানে পরিণত হল। শুধু কুরআন হাদিস নয়, এখানে সাধারণ শিক্ষাও দেওয়া হতো। ছেলেমেয়েরা দ্বীনি ইলমের পাশাপাশি গণিত, বাংলা, ইংরেজিও শিখত। 10 অধ্যায়, পারিবারিক বন্ধনের মাহাত্ম্য। এদিকে মেজ ছেলেটি বিয়ের বয়স হয়েছে। বাবা-মা একটি ভালো পরিবারে তার বিয়ের প্রস্তাব পাঠাল। মেয়ের পরিবারও ধর্মপ্রাণ এবং তারা এই পরিবারের সুনাম শুনেছিল। বিয়ে হল খুব সাদাসিধেভাবে, কোনো অপচয় না করে, ইসলামিক নিয়ম মেনে। বরের পরিবার বলল, আমরা বিয়েতে অতিরিক্ত খরচ করব না। এই টাকা দিয়ে বরং গরিবদের সাহায্য করব। নতুন বধূটি খুবই ভালো মেয়ে ছিল। সে শাশুড়িকে মাতৃগানে সেবা করত এবং সংসারের সব কাজে সাহায্য করত। সে কুরআন তিলাওয়াত করত এবং নিয়মিত নামাজ পড়ত। কিছুদিন পর সে গর্ভবতী হল।
পরিবারের সবাই খুশি হল। কৃষক বলল, আল্লাহ আমাদের পরিবারে নতুন সদস্য দিচ্ছেন, আমরা এর শুকরিয়া আদায় করি। একদিন রাতে প্রসবের সময় এল, কিন্তু জটিলতা দেখা দিল। গ্রামের ধাত্রী বলল, হাসপাতালে নিয়ে যেতে হবে, তাৎক্ষণিক চিকিৎসা দরকার। কিন্তু সেই রাতে ভয়াবহ ঝড় চলছিল, রাস্তা বন্ধ, হাসপাতালে যাওয়া সম্ভব নয়। পরিবারের সবাই চিন্তিত হয়ে গেল। তারা একসাথে আল্লাহর কাছে দোয়া করতে লাগল। কৃষক বলল, আল্লাহ, তুমি আমাদের সব সময় সাহায্য করেছ, এই সংকটেও আমাদের সাহায্য করব। হঠাৎ কে যেন দরজায় কড়া নাড়ল। দরজা খুলে দেখা গেল একজন মহিলা ডাক্তার দাঁড়িয়ে আছে। তিনি বলল, আমি কাছের শহর থেকে আসছিলাম, ঝড়ের কারণে এখানে আশ্রয় নিতে এসেছি। আমি একজন গাইনি ডাক্তার, কোনো সাহায্য দরকার? পরিবারের লোকেরা অবাক হয়ে গেল। এ তো আল্লাহরই সাহায্য। ডাক্তার সাহেবা রোগীকে দেখল এবং সফল অপারেশনের মাধ্যমে একটি সুস্থ ছেলের সন্তানের জন্ম দিলেন। মা ও শিশু দুজনেই সুস্থ ছিল। পরিবারের সবাই কৃতজ্ঞতায় আল্লাহর শুকরিয়া আদায় করল। ডাক্তার সাহেবা বলল, আল্লাহর রহমতে সব ঠিক হয়েছে, আমি যেন ঠিক সময়মতো এসে পৌঁছেছি। কৃষক বলল, এ শুধু কাকতালীয় নয়, এ আল্লাহর বিশেষ রহমত। ত্রয়োদশ অধ্যায়, নতুন প্রজন্মের দায়িত্ব। ছোট নাতি বড় হতে লাগল। সে খুবই বুদ্ধিমান এবং প্রাণবন্ত ছিল। দাদার কোলে বসে কুরআনের আয়াত শুনত এবং নকল করার চেষ্টা করত। একদিন সে দাদাকে জিজ্ঞাসা করল, দাদু, আপনি সব সময় আল্লাহর কথা বলেন কেন? দাদা বলল, বাবা, আল্লাহই আমাদের সব কিছু দিয়েছেন, আমাদের জীবন, স্বাস্থ্য, খাবার, ঘরবাড়ি সব তার দান। আমাদের উচিত তার শুকরিয়া করা এবং তার কথা মনে রাখা। নাতি বলল, আমিও তাহলে আল্লাহর কথা মনে রাখব। দাদা তাকে কোলে নিয়ে বলল, হ্যাঁ বাবা, আর তুমি যখন বড় হবে তখন অন্য মানুষদের সাহায্য করবে, আল্লাহর পথে কাজ করবে। এদিকে ছোট মেয়েটিও বিয়ের বয়স হয়েছে, তার জন্য একটি ভালো পাত্র পাওয়া গেল। ছেলেটি মাদ্রাসায় পড়ালেখা করেছে এবং একটি ইসলামী ব্যাংকে চাকরি করে। মেয়ের বিয়েও খুব সাদাসিধেভাবে হল। বরপক্ষ কোনো যৌতুক চায়নি, বলেছিল, আমরা মেয়ে চাই, টাকা পয়সা নয়। বিয়ের পর মেয়েটি তার স্বামীর সাথে শহরে চলে গেল, কিন্তু নিয়মিত বাবা মায়ের সাথে যোগাযোগ রাখত এবং মাঝে মাঝে বাড়িতে আসত। সে তার নতুন এলাকাতেও ইসলামিক শিক্ষা বিস্তারের কাজ শুরু করল। মহিলাদের কুরআন শেখানো এবং ইসলামিক আদর্শের পথে চলতে উৎসাহিত করত। চতুর্দশ অধ্যায়, সমাজের প্রতি দায়বদ্ধতা। বছরের পর বছর কেটে গেল। কৃষক এখন বৃদ্ধ হয়েছে, তার চুল পেকে গেছে, শরীর দুর্বল হয়েছে, কিন্তু তার ঈমান ও আল্লাহর প্রতি ভালোবাসা আরও বেড়েছে। গ্রামে এখন অনেক উন্নতি হয়েছে। সেই ঝর্ণার কারণে গ্রামটি এলাকায় পরিচিত হয়ে গেছে। অনেক মানুষ দূর থেকে এসে এই বরকতময় পানি নিয়ে যায়। কৃষকের বড় ছেলে এখন একজন পরিচিত আলেম। তার মাদ্রাসা থেকে অনেক ভালো ছাত্র বের হয়েছে। তারা দেশের বিভিন্ন জায়গায় ইসলামের সেবা করছে। মেজ ছেলে এখন একজন সফল কৃষক। সে নতুন নতুন পদ্ধতিতে চাষাবাদ করে এবং অন্য কৃষকদের শেখায়। তার 3টি সন্তান হয়েছে, 2টি ছেলে আর একটি মেয়ে। একদিন গ্রামে খবর এল যে সরকার এই এলাকায় একটি বড় কারখানা করবে। এতে গ্রামের মানুষের কাজের সুযোগ হবে এবং এলাকার উন্নতি হবে। কিন্তু সমস্যা হলো, এই কারখানা হলে পরিবেশের ক্ষতি হবে, ঝর্ণার পানি দূষিত হতে পারে। গ্রামবাসীরা দ্বিধায় পড়ে গেল। একদিকে চাকরি ও অর্থনৈতিক উন্নতি, অন্যদিকে পরিবেশ রক্ষা। কৃষক একটি গ্রাম্য সভা ডাকল। সে বলল, আল্লাহ আমাদের যে নিয়ামত দিয়েছেন তা রক্ষা করা আমাদের দায়িত্ব। টাকার জন্য আমরা আল্লাহর দান নষ্ট করতে পারি না। কিন্তু অনেকেই বলল, আমাদের ছেলে মেয়েদের ভবিষ্যতের কথা ভাবতে হবে, চাকরি পেলে তাদের জীবন ভালো হবে। বড় ছেলেটি বলল, আবা, ইসলামে পরিবেশ রক্ষার উপর গুরুত্ব দেওয়া হয়েছে। আমরা এমন উন্নতি চাই না যাতে আল্লাহর সৃষ্টির ক্ষতি হয়। দীর্ঘ আলোচনার পর গ্রামবাসীরা সিদ্ধান্ত নিল যে তারা কারখানার বিরোধিতা করবে, তবে সরকারের কাছে অনুরোধ করবে অন্য কোনো পরিবেশবান্ধব প্রকল্পের জন্য। পঞ্চদশ অধ্যায়, জীবনের সন্ধালগ্নে। আরও কয়েক বছর কেটে গেল। কৃষক এখন অনেক বৃদ্ধ, হাঁটতে কষ্ট হয়, কিন্তু তার মন এখনো তরুণের মতো প্রাণবন্ত। সে প্রতিদিন নিয়মিত নামাজ পড়ে এবং কুরআন তিলাওয়াত করে। তার স্ত্রীও অসুস্থ হয়ে পড়েছে,
কিন্তু তারা দুজনেই আল্লাহর কাছে কৃতজ্ঞ। তারা বলে, আল্লাহ আমাদের এত সুন্দর জীবন দিয়েছেন, আমাদের সন্তানরা ভালো পথে আছে, আর কি চাই। একদিন রাতে কৃষক স্বপ্ন দেখল। তিনি দেখল একটি সুন্দর বাগান, যেখানে স্বচ্ছ পানির ঝর্ণা বইছে। সেখানে একটি কণ্ঠস্বর বলল, তুমি দুনিয়ায় আমার উপর ভরসা রেখেছ এবং আমার সৃষ্টির সেবা করেছ। আখিরাতে তোমার জন্য এর চেয়েও ভালো পুরস্কার অপেক্ষা করছে কি। ঘুম থেকে উঠে কৃষক খুব খুশি হল। সে তার স্ত্রীকে স্বপ্নের কথা বলল। স্ত্রী বলল, আলহামদুলিল্লাহ, এ তো আল্লাহর পক্ষ থেকে সুসংবাদ। পরদিন সকালে কৃষক তার সব ছেলে মেয়েকে ডেকে বলল, আমার জীবনের সন্ধ্যা এসে গেছে, আমি তোমাদের কিছু উপদেশ দিতে চাই। সবাই বাবার চারপাশে বসল। কৃষক বলল, প্রথমত সর্বদা আল্লাহর উপর ভরসা রাখবে, দুনিয়ার কোনো বিপদাপদে হতাশ হবে না, আল্লাহ সবসময় তার বান্দাদের সাথে আছেন। দ্বিতীয়ত সৎ পথে চলবে, মিথ্যা, অন্যায়, দুর্নীতির পথে কখনো যাবে না, ইসলামের আদর্শ অনুসরণ করবে। তৃতীয়ত গরিব অসহায়দের সাহায্য করবে, আল্লাহ তোমাদের যা দিয়েছেন তা দিয়ে অন্যদের উপকার করবে। চতুর্থত ইলম অর্জন করবে এবং অন্যদের শেখাবে, ইলমের মাধ্যমেই সমাজের কল্যাণ হয়। পঞ্চমত পরস্পরের মধ্যে ঐক্য রাখবে, ভাই বোনে মিলেমিশে থাকবে, পারিবারিক বন্ধন অটুট রাখবে কি। সবাই কাঁদতে কাঁদতে বাবার কথা শুনল এবং প্রতিজ্ঞা করল যে তারা এই উপদেশগুলো মেনে চলবে। ষোড়শ অধ্যায়, অনন্ত যাত্রার সূচনা। কিছুদিন পর একদিন ভোরে কৃষক অসুস্থ হয়ে পড়ল। পরিবারের সবাই তার চারপাশে জড়ো হল। ডাক্তার এসে দেখল এবং বলল যে তার অবস্থা খুবই গুরুতর। কৃষক বুঝতে পারল তার শেষ সময় এসে গেছে। সে শান্ত মনে বলল, আল্লাহর ইচ্ছা, আমি তৈরি। সে সবার সাথে বিদায় নিল। স্ত্রীকে বলল, তুমি ধৈর্য রাখবে, আল্লাহর উপর ভরসা রাখবে, আমরা আখিরাতে আবার মিলিত হব ইনশাল্লাহ। ছেলে মেয়েদের বল। একদিন আলী সাহেব সোহেলের অফিসে এলেন। সোহেল তাকে দেখে অবাক হয়ে গেল। স্যার, আপনি এখানে? হ্যাঁ সোহেল, তোমার অফিস একবার দেখতে চাইলাম, খুব সুন্দর হয়েছে গু। আলী সাহেব পুরো অফিস ঘুরে দেখলেন, কর্মচারীদের সাথে কথা বললেন, তারপর সোহেলের রুমে এসে বসলেন। সোহেল, তুমি অনেক দূর এসেছো। মনে আছে 7 বছর আগে তুমি যখন আমার অফিসে প্রথম এসেছিলে চা বানানোর কাজ করতে? হ্যাঁ স্যার, সব মনে আছে। আমি গর্বিত যে আমি তোমাকে একটা সুযোগ দিয়েছিলাম, আর তুমি সেই সুযোগকে কাজে লাগিয়েছ। জানো সফলতার মূল সূত্র কি? কি স্যার? কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। তোমার মধ্যে এই 3টা গুণই আছে গু। সোহেল চোখে জল নিয়ে বলল, আপনি না থাকলে আজ আমি এখানে পৌঁছাতে পারতাম না স্যার। না সোহেল, আমি শুধু একটা দরজা খুলে দিয়েছিলাম, ভেতরে ঢুকে পথ তৈরি করেছো তুমি নিজে গু। আলী সাহেব চলে যাওয়ার আগে বললেন, আমার একটা বড় প্রজেক্ট আছে, একটা 20 ফ্লোর বিজনেস টাওয়ার। আমি চাই তুমি এই প্রজেক্টে আমার সাথে পার্টনার হও। 50-50 রাজি? সোহেল অবাক হয়ে গেল। এত বড় প্রজেক্ট? স্যার, আমার কি যথেষ্ট সামর্থ্য আছে? আছে, আমি বিশ্বাস করি। সোহেল রাজি হয়ে গেল। এটা তার জীবনের সবচেয়ে বড় প্রজেক্ট হবে। 50 অধ্যায়, বড় চ্যালেঞ্জ। 20 ফ্লোর বিজনেস টাওয়ারের কাজ শুরু হলো। এটা সোহেলের জীবনের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রজেক্টের বাজেট প্রায় 10 করোড় টাকা। সোহেলকে 5 করোড় টাকা ইনভেস্ট করতে হবে। সোহেল তার সব সঞ্চয়ে, ব্যাংক লোন আর কিছু ইনভেস্টর থেকে টাকা জোগাড় করল। এটা একটা বিশাল ঝুঁকি। যদি প্রজেক্ট ব্যর্থ হয়, সব শেষ। মিনা চিন্তিত ছিল। সোহেল, এত বড় ঝুঁকি নেওয়া ঠিক হবে? মিনা, জীবনে বড় কিছু করতে হলে ঝুঁকি নিতে হয়। আমি এই সুযোগ হাতছাড়া করতে চাই না গি। কিন্তু যদি কিছু ভুল হয়? ভুল হবে না, আমি আলী সাহেবের সাথে আছি, উনি আমাকে গাইড করবেন। প্রজেক্ট শুরু হলো। প্রথম 6 মাস সব ভালোই চলছিল, কাজ সময়মতো হচ্ছে, বাজেট ঠিক আছে। কিন্তু 7 মাসের মাথায় একটা বড় সমস্যা দেখা দিল। একজন প্রধান ইনভেস্টর হঠাৎ তার টাকা ফেরত চাইলেন। তিনি অন্য একটা জরুরি কাজে টাকা লাগবে বলে জানালেন। 1 করোড় টাকা ফেরত দিতে হবে।
সোহেল বিপদে পড়ে গেল। 1 করোড় টাকা এখন কোথায় পাবে? প্রজেক্টের সব টাকা ঢেলে দিয়েছে। সে আলী সাহেবের সাথে কথা বলল। আলী সাহেব বললেন, চিন্তা করো না, আমি ব্যবস্থা করছি। কিন্তু আলী সাহেবও বড় একটা প্রজেক্টে আটকে আছেন, তার হাতে লিকুইড ক্যাশ নেই। সোহেল অন্য ব্যাংক থেকে লোন নেওয়ার চেষ্টা করল, কিন্তু ব্যাংক বলল ইতিমধ্যে তার অনেক লোন আছে, নতুন লোন দিতে পারবে না। সোহেল রাতে ঘুমাতে পারছিল না, খাওয়া দাওয়া বন্ধ করে দিয়েছিল। মিনা তাকে দেখে খুব চিন্তিত হয়ে গেল। সোহেল, প্লিজ নিজেকে এভাবে শেষ করে ফেলো না, কোনো একটা রাস্তা বের হবেই। কিন্তু সোহেল কোনো রাস্তা দেখতে পাচ্ছিল না। ইনভেস্টর 15 দিন সময় দিয়েছে। 15 দিনের মধ্যে টাকা ফেরত না দিলে তিনি আইনি ব্যবস্থা নেবেন। 10 দিন কেটে গেল, সোহেল কোনো সমাধান খুঁজে পেল না। সে প্রায় হাল ছেড়ে দিয়েছিল। 11 দিনের দিন একটা অপ্রত্যাশিত ঘটনা ঘটল। জাহিদ ভাই, সোহেলের পুরনো সহকর্মী, তার অফিসে এলেন। জাহিদ ভাই এখন একটা রিয়েল এস্টেট কোম্পানিতে সিনিয়র ম্যানেজার। সোহেল, আমি তোমার সমস্যার কথা শুনেছি। হ্যাঁ ভাই, আমি বিপদে পড়েছি। আমি তোমাকে সাহায্য করতে চাই। আমার কিছু সঞ্চয় আছে, 5 লাখ টাকা। তুমি নাও। সোহেল চোখে জল নিয়ে বলল, ভাই আমি কিছু বলার দরকার নেই। তুমি আমাকে অনেক কিছু শিখিয়েছ। তোমার কাছ থেকে পরিশ্রম আর সততা শিখেছি। এখন আমার পালা তোমাকে সাহায্য করার। জাহিদ ভাই চলে যাওয়ার পর আরো দুজন এলো। একজন সোহেলের পুরনো ক্লায়েন্ট, আরেকজন তার কর্মচারী। দুজন মিলে আরো 8 লাখ টাকা দিল। করিম মামা 20 লাখ টাকা ব্যবস্থা করলেন, তার কিছু বন্ধুদের কাছ থেকে ধার করে। মিনা তার সব গয়না বিক্রি করে 10 লাখ টাকা দিল। সবাই মিলে প্রায় 45 লাখ টাকা জোগাড় হলো। বাকি 65 লাখ টাকা সোহেল তার অফিসের সব অ্যাসেট বিক্রি করে আর একটা প্রাইভেট ফিন্যান্স কোম্পানি থেকে উচ্চ সুদে লোন নিয়ে ব্যবস্থা করল। ঠিক 14 দিনের দিন সোহেল ইনভেস্টরকে 1 করোড় টাকা ফেরত দিল। ইনভেস্টর টাকা নিয়ে চলে গেলেন। সোহেল তার অফিসে ফিরে এসে চেয়ারে বসে কাঁদল। এত চাপ, এত টেনশন, সব যেন একসাথে বের হয়ে এলো। মিনা এসে তাকে জড়িয়ে ধরল। আমরা পেরেছি সোহেল, আমরা পেরেছি। 16 অধ্যায়, পুনরুদ্ধার। এই ঘটনার পর সোহেল আরো সাবধান হয়ে গেল। সে বুঝল ব্যবসায় শুধু সাহস নয়, বুদ্ধিও লাগে। ঝুঁকি নিতে হয়, কিন্তু হিসাব করে। প্রজেক্ট চলতে থাকল। এবার সোহেল আরো সতর্কতার সাথে সবকিছু পরিচালনা করল। প্রতিটা খরচ হিসাব করল, প্রতিটা সিদ্ধান্ত ভেবেচিন্তে নিল। আরো 1 বছর পর 20 ফ্লোর বিজনেস টাওয়ার সম্পন্ন হল। চমৎকার বিল্ডিং, শহরের অন্যতম সুন্দর ভবন। বিল্ডিংয়ের উদ্বোধন অনুষ্ঠানে শহরের মেয়র এলেন। অনেক ব্যবসায়ী, সাংবাদিক এলো। সোহেলের নাম পত্রিকায় ছাপা হলো। স্বপ্নের শহরে এক তরুণ উদ্যোক্তার সফলতার গল্প। প্রজেক্ট থেকে সোহেলের লাভ হলো প্রায় 2 করোড় টাকা। এই টাকা দিয়ে সে সব ঋণ শোধ করল। জাহিদ ভাইয়ের টাকা ফেরত দিল। করিম মামার ঋণ শোধ করল। যারা সাহায্য করেছিল সবাইকে টাকা ফেরত দিল। মিনার জন্য নতুন গয়না কিনল, আরো সুন্দর। তার মাকে গ্রামে একটা নতুন পাকা বাড়ি বানিয়ে দিল। মা কাঁদতে কাঁদতে বললেন, তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। তুই আমার সব স্বপ্ন পূরণ করেছিস। সোহেল নিজেদের জন্য একটা ফ্ল্যাট কিনল, 4 রুমের ফ্ল্যাট, সমুদ্রের কাছে। এখন আর ভাড়া বাড়িতে থাকতে হয় না। 17 অধ্যায়, প্রতিদান। সোহেল এখন একজন প্রতিষ্ঠিত উদ্যোক্তা, কিন্তু সে তার শেখ ভোলেনি। যে গ্রাম থেকে সে এসেছে, যারা তাকে সাহায্য করেছে, কাউকেই ভোলেনি। সে তার গ্রামে একটা স্কুল বানিয়ে দিল, সোহেল ফাউন্ডেশন স্কুল। গরিব ছেলেমেয়েরা ফ্রিতে পড়তে পারবে। ভালো শিক্ষক নিয়োগ দিল, ভালো পড়াশোনার ব্যবস্থা করল। শহরে একটা ফ্রি মেডিকেল ক্লিনিক খুলল, গরিব মানুষরা ফ্রিতে চিকিৎসা পাবে। প্রতি বছর 10 জন মেধাবী কিন্তু গরিব ছাত্রছাত্রীকে স্কলারশিপ দেওয়া শুরু করল। তারা বিনামূল্যে পড়াশোনা করতে পারবে। একদিন একটা টিভি চ্যানেল সোহেলের ইন্টারভিউ নিতে এলো। আপনার সফলতার গোপন সূত্র কি? সোহেল একটু ভেবে বলল, কঠোর পরিশ্রম, সততা আর হাল না ছাড়া। এই 3টা জিনিস যদি কারো মধ্যে থাকে, সে যে কোনো কিছু অর্জন করতে পারে। আর সবচেয়ে বড় কথা, যারা আমাকে সাহায্য করেছে তাদের ছাড়া আমি কিছুই না।
একা কেউ সফল হতে পারে না গি। আপনার পরবর্তী স্বপ্ন কি? আমি চাই আরও মানুষকে সাহায্য করতে। আমার মতো যারা গ্রাম থেকে শহরে আসে তাদের জন্য একটা ট্রেনিং সেন্টার খুলব। তারা সেখানে বিভিন্ন স্কিল শিখতে পারবে, চাকরি পাবে, নিজের পায়ে দাঁড়াতে পারবে। অষ্টাদশ অধ্যায়, নতুন প্রজন্ম। আরও 5 বছর কেটে গেল। সোহেল এখন 45 বছরের। তার মেয়ে সারা এখন 9 বছরের। স্কুলে ক্লাস 4-এ পড়ে, খুব মেধাবী মেয়ে। একদিন সারা বাবাকে জিজ্ঞেস করলো, বাবা তুমি কিভাবে এত বড় হলে? আমার বন্ধুরা বলে তুমি একজন সফল মানুষ গো। সোহেল তাকে কোলে নিয়ে বসল। বাবা তুমি জানো তোমার দাদু ছিলেন একজন স্কুল শিক্ষক, খুব সৎ মানুষ, কিন্তু আমরা গরিব ছিলাম। আমি রিক্সা চালাতাম গো। রিক্সা? সত্যি? হ্যাঁ। তারপর আমি এই শহরে এলাম, অনেক কষ্ট করেছি, কিন্তু হাল ছাড়িনি। মানুষ আমাকে সাহায্য করেছে, আর আমি কঠোর পরিশ্রম করেছি। বাবা আমিও কি তোমার মতো হতে পারবো? অবশ্যই পারবে বাবা, তবে মনে রেখো সফলতা মানে শুধু টাকা পয়সা না। সফলতা মানে ভালো মানুষ হওয়া, অন্যদের সাহায্য করা, সৎ থাকা গু। সারা মাথা নাড়ল। আমি ভালো মানুষ হব বাবাবু। সোহেল তার মেয়েকে জড়িয়ে ধরল। মনে মনে ভাবল তার জীবনের সব কষ্ট সার্থক হয়েছে। মিনা রান্নাঘর থেকে ডাকল, খাবার তৈরি। এসো উ। সোহেল সারাকে নিয়ে ডাইনিং টেবিলে গেল। ঋতু এসেছে, সে এখন বিয়ে করেছে, তার একটা ছেলে হয়েছে। সোহেলের মা মাঝে মাঝে চট্টগ্রামে বেড়াতে আসেন, আজও এসেছেন। সবাই মিলে খেতে বসল, হাসি গল্পে ভরা পরিবার। সোহেল তাকাল তার মায়ের দিকে, মিনার দিকে, সারার দিকে, ঋতুর দিকে। মনে হলো জীবনে আর কি চাই। খাওয়া শেষে সবাই বসে রইল, গল্প করছিল। হঠাৎ সোহেলের ফোন বাজে, অফিস থেকে, একটা জরুরি বিষয়। সোহেল ফোন রেখে দিয়ে মিনাকে বলল, একটা নতুন প্রজেক্টের প্রস্তাব এসেছে, একটা এতিমখানা বানানোর কাজ, সরকারি প্রজেক্ট। তুমি নেবে? অবশ্যই, এটা আমার স্বপ্নের প্রজেক্ট। যেসব বাচ্চাদের বাবা মা নেই তাদের জন্য একটা সুন্দর জায়গা। মিনা হাসল। তুমি কখনো বদলাও না, এখনো অন্যদের কথা ভাবো। এটাই তো জীবন মিনা, শুধু নিজের জন্য বাঁচলে কি হবে? 49 অধ্যায়, উত্তরাধিকার। 10 বছর আরও কেটে গেল। সোহেল এখন 55 বছরের। তার চুলে পাক ধরেছে, কিন্তু শক্তি এখনো আগের মতোই। সারা এখন 19 বছরের। সে বিশ্ববিদ্যালয়ে ইঞ্জিনিয়ারিং পড়ছে। সে চায় বাবার মতো কনস্ট্রাকশন ইন্ডাস্ট্রিতে কাজ করতে। একদিন সারা বাবাকে বলল, বাবা আমি তোমার কোম্পানিতে কাজ করতে চাই। এখনো তো তোর পড়াশোনা বাকি। জানি, কিন্তু আমি এখন থেকেই শিখতে চাই। ছুটির দিনে তোমার সাথে সাইটে যেতে চাই, দেখতে চাই কিভাবে কাজ হয়। সোহেল খুশি হয়ে গেল। তার মেয়ে তার পথ অনুসরণ করতে চায়। ঠিক আছে, কিন্তু শর্ত হলো তোকে সবকিছু নিজ থেকে শিখতে হবে। কোনো স্পেশাল ট্রিটমেন্ট পাবি না গিয়ে। আমি তো তাই চাই বাবাবু। সারা তার বাবার সাথে কাজ শিখতে শুরু করলো। সে দেখল কিভাবে শ্রমিকরা কাজ করে, কিভাবে ম্যাটেরিয়াল বাছাই করতে হয়, কিভাবে একটা প্রজেক্ট ম্যানেজ করতে হয়। সোহেল তাকে কোনো সহজ পথ দিল না। সারাকেও সবার মতো কষ্ট করতে হলো। সাইটে রোদে দাঁড়িয়ে থাকতে হলো, শ্রমিকদের সাথে কথা বলতে হলো, কিন্তু সারা হাল ছাড়ল না। সে তার বাবার মেয়ে, পরিশ্রম করতে জানে। 3 বছর পর সারা গ্রাজুয়েট হলো। সে সোহেলের কোম্পানিতে জুনিয়র প্রজেক্ট ম্যানেজার হিসেবে যোগ দিল। সোহেল ধীরে ধীরে সারাকে বড় দায়িত্ব দিতে শুরু করল। সারা তার বাবার মতোই সৎ, পরিশ্রমী। 20 অধ্যায়, সমাপ্তি নয়, নতুন শুরু। আরও 5 বছর পর সোহেল এখন 60 বছরের। সে সিদ্ধান্ত নিল এবার অবসর নেওয়ার সময় এসেছে। কোম্পানির দায়িত্ব সারাকে দেবে। একটা অনুষ্ঠান করা হলো। সোহেল আনুষ্ঠানিকভাবে কোম্পানির চেয়ারম্যান পদ থেকে অবসর নিল। সারা হলো নতুন ম্যানেজিং ডিরেক্টর। সোহেল তার বক্তব্যে বলল, আমি যখন এই শহরে এসেছিলাম আমার পকেটে ছিল মাত্র 5,000 টাকা, একটা ছোট্ট ব্যাগ, আর অনেক স্বপ্ন।
আজ 40 বছর পর আমি পেছনে ফিরে তাকাই, দেখি একটা দীর্ঘ পথ। সেই পথে অনেক কষ্ট ছিল, অনেক বাধা ছিল, কিন্তু ছিল অনেক ভালোবাসাও, অনেক মানুষের সাহায্যও। আমি বিশ্বাস করি সফলতা একা আসে না, এটা আসে অনেক মানুষের সমর্থন, ভালোবাসা আর বিশ্বাস নিয়ে। আমি যা কিছু অর্জন করেছি তা আমার একার না, এটা আমার পরিবারের, আমার কর্মচারীদের, আমার বন্ধুদের, সবার। আজ আমি আমার মেয়ে সারার হাতে এই দায়িত্ব তুলে দিচ্ছি। আমি জানি সে আমার চেয়ে ভালো করবে, কারণ সে শিখেছে আমার ভুল থেকে, আমার অভিজ্ঞতা থেকে। কি অনুষ্ঠান শেষ হলো, সবাই চলে গেল। সোহেল আর মিনা অফিসে একা দাঁড়িয়ে রইল। মিনা, মনে আছে আমরা প্রথম কখন দেখা হয়েছিলাম? হ্যাঁ, তোমার সেই ছোট্ট মুদি দোকানে তুমি বিস্কুট কিনতে এসেছিলে। কে ভেবেছিল সেই দিন থেকে আমাদের এই পর্যস্বপ্নের শহর। প্রথম অধ্যায়, যাত্রা শুরু। সকাল 7টা বেজে গেছে। ঢাকার কমলাপুর রেল স্টেশনে মানুষের ভিড়, চারদিকে চা বিস্কুট বিক্রেতাদের চিৎকার, ট্রেনের হর্ন আর যাত্রীদের কোলাহল। এই বিশাল ভিড়ের মধ্যে একটা ছোট্ট ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে সোহেল। বয়স মাত্র 22, গায়ের রং শ্যামলা, চোখে স্বপ্নের ঝিলিক। ভাইজা, চট্টগ্রামের টিকিট আছে? সোহেল টিকিট কাউন্টারের সামনে দাঁড়িয়ে জিজ্ঞেস করল। আছে। 3 টাকা। কাউন্টারের লোকটা উত্তর দিল। সোহেল তার পকেট থেকে টাকা বের করল, মোট 5,000 টাকা। এই টাকা সে জমিয়েছে গত 3 বছরে রিক্সা চালিয়ে। তার স্বপ্ন ছিল চট্টগ্রাম গিয়ে একটা ভালো চাকরি পাওয়া। গ্রামে আর থাকতে চায় না সে। বাবা মারা গেছেন 10 বছর আগে। মা আর ছোট বোন ঋতুকে নিয়ে সংসার চালাচ্ছিল রিক্সা চালিয়ে। কিন্তু এভাবে তো আর সারা জীবন চলবে না। টিকিট কেটে সোহেল প্ল্যাটফর্মে এলো। ট্রেন ছাড়বে আর মাত্র 15 মিনিট পরে। সে একটা বেঞ্চে বসে পড়ল, ব্যাগটা বুকের কাছে চেপে ধরল। এই ব্যাগে আছে তার সব সম্পদ, কিছু কাপড়, একটা ছোট্ট ফটো ফ্রেমে বাবা মায়ের ছবি, আর কিছু টাকা। কোথায় যাচ্ছেন? পাশে বসা একজন বয়স্ক মানুষ জিজ্ঞেস করলেন। চট্টগ্রাম কাকা। চাকরি খুঁজতে যাচ্ছি। কে? সোহেল বিনয়ের সাথে উত্তর দিল। ভালো, তবে শহরে সাবধানে থাকবেন। শহর মানে অনেক সুযোগ, কিন্তু অনেক ফাঁদও আছে। বয়স্ক লোকটা বললেন। সোহেল মাথা নাড়ল। সে জানে শহরের জীবন সহজ না, কিন্তু তার কোনো বিকল্প নেই। গ্রামে রিক্সা চালিয়ে মাসে 3,500 টাকা আয় হতো। তার মধ্যে সংসার চালাতে হতো, বোনের স্কুলের খরচ দিতে হতো, মায়ের ওষুধের খরচ দিতে হতো। কিছুই বাঁচত না। আর এই জীবন থেকে বেরোনোর একটাই পথ, শহরে গিয়ে ভালো কাজ খুঁজে নেওয়া। সোহেল মনে মনে ভাবল তার বাবার কথা। বাবা ছিলেন একজন স্কুল শিক্ষক, খুব সৎ মানুষ ছিলেন। সবসময় বলতেন, সোহেল, তুই লেখাপড়া শিখে বড় মানুষ হবি। আমাদের পরিবারে আর কেউ বড় চাকরি করেনি, তুই করবি। কিন্তু বাবা যখন মারা গেলেন তখন সোহেল মাত্র এসএসসি পরীক্ষা দিয়েছে। ফলাফল ভালো হয়েছিল, জিপিএ অর্ধচতুর। কিন্তু বাবার মৃত্যুর পর আর পড়া হলো না। পরিবারের দায়িত্ব নিতে হলো। ট্রেন ছাড়ল। সোহেল জানালার পাশে বসে বাইরে তাকাল। ধানক্ষেত, নদী, ছোট ছোট গ্রাম, সব পেছনে ফেলে ট্রেন এগিয়ে চল। সোহেলের মনে হলো সে যেন তার পুরনো জীবনটাকেও পেছনে ফেলে আসছে। ট্রেনে একজন হকার এসে চা বিক্রি করছিল। সোহেল একটা চা কিনল, 10 টাকা। চা খেতে খেতে সে ভাবছিল, চট্টগ্রাম পৌঁছে কি হবে? করিম মামা তাকে সাহায্য করবেন তো? চাকরি পাওয়া যাবে তো? করিম মামা আসলে সোহেলের খুব দূর সম্পর্কের মামা। সোহেলের দাদির বোনের ছেলে। অনেক বছর আগে গ্রাম ছেড়ে চট্টগ্রামে চলে গিয়েছিলেন। সেখানে একটা কনস্ট্রাকশন কোম্পানিতে কাজ করেন। বছরে একবার দুবার গ্রামে আসতেন। গত বছর যখন এসেছিলেন তখন সোহেলের মাকে বলেছিলেন, সোহেলকে চট্টগ্রাম পাঠান, আমি একটা কাজের ব্যবস্থা করে দেব। সেই কথাতেই ভরসা করে সোহেল আজ এই যাত্রা। দ্বিতীয় অধ্যায়, নতুন শহর। চট্টগ্রাম পৌঁছাতে প্রায় 6 ঘন্টা লেগে গেল। দুপুর 1টা বাজে। সোহেল স্টেশন থেকে বের হয়ে শহরের রাস্তায় দাঁড়াল। কি বিশাল শহর! এত গাড়ি, এত মানুষ। চারদিকে উঁচু উঁচু বিল্ডিং, দোকানপাট, মানুষের ভিড়। সোহেল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল, সব কিছু দেখতে দেখতে। তার মনে হচ্ছিল সে যেন অন্য কোনো পৃথিবীতে এসে পড়েছে। তার পকেটে একটা ছোট্ট কাগজ আছে, সেখানে লেখা একটা ঠিকানা,
করিম মিয়া, বাড়ি নং 23, রোড নং 5, আগ্রাবাদ, চট্টগ্রামকে সোহেল একটা রিকশা ডাক। কত নেবেন আগ্রাবাদ যেতে? 50 টাকা গু। সোহেল রিকশায় উঠল। রাস্তার দুধারে দোকান, মার্কেট, অফিস সবকিছু দেখতে দেখতে সে অবাক হয়ে গেল। এত বড় শহর, এত কিছু। গ্রামের সেই ছোট্ট বাজারের সাথে কোনো তুলনাই হয় না। প্রায় আধা ঘন্টা পর রিকশা একটা পুরনো বাড়ির সামনে থাম। 3 তলা বাড়ি, কিন্তু রং উঠে গেছে। সিঁড়ি দিয়ে উঠে 3য় তলায় করিম মামার ফ্ল্যাটে নক করল। দরজা খুলল এক মধ্যবয়সী মহিলা। কে? আসসালামু আলাইকুম আপা, আমি সোহেল, নোয়াখালীর গ্রাম থেকে এসেছি। করিম মামা বাড়িতে আছেন? মহিলা তাকে মাথা থেকে পা পর্যন্ত দেখল। করিম তো অফিসে গেছে। তুমি কে? কোথা থেকে এসেছো? সোহেল সব খুলে বলল। মহিলা তাকে ভেতরে ঢুকতে দিল। বসো। করিম সন্ধ্যায় ফিরবে গু। ফ্ল্যাটটা ছোট, 2টো রুম, একটা ছোট্ট রান্নাঘর আর একটা বাথরুম। কিন্তু সোহেলের কাছে খুব সুন্দর লাগল। গ্রামের সেই টিনের ঘরের চেয়ে তো অনেক ভালো। মহিলা তার নাম জানাল সালমা, করিম মামার স্ত্রী। তাদের 2টো ছেলে, একজন ক্লাস 8-এ পড়ে, আরেকজন ক্লাস 5-এ। খেয়েছো? সালমা আপা জিজ্ঞেস করল। না আপা গু। অপেক্ষা করো, ভাত আছে, মাছ আছে, খাও। সোহেল প্রথমে রাজি হতে চাইল না, কিন্তু খুব খিদে পেয়েছিল। সকাল থেকে শুধু একটা চা আর বিস্কুট খেয়েছে। খাওয়া দাওয়ার পর সোহেল বসে রইল। সালমা আপা তাকে গল্প করতে লাগল। তোমার মা কেমন আছেন? তোমার বোন? ভালো আছে আপা, মার একটু গেটে বাত আছে, ওষুধ খাচ্ছেন। বোন স্কুলে পড়ে কু। তুমি কি করতে চাও এখানে? চাকরি খুঁজছি আপা, যে কোনো কাজ করব। বাসায় মা আর বোনকে টাকা পাঠাতে হবে। সালমা আপা মাথা নাড়ল। করিম তোমার জন্য কিছু একটা করবে, সে ভালো মানুষ গো। সারাদিন অপেক্ষা করু সোহেল। সন্ধ্যা 6টায় করিম মামা ফিরলেন। 50-এর কাছাকাছি বয়স, কালো রঙের প্যান্ট শার্ট পরা, হাতে একটা ব্যাগ। আরে সোহেল, কবে এলি? করিম মামা খুশি হয়ে বললেন। আজ সকালে মামা গু। করিম মামা তাকে জড়িয়ে ধরলেন। অনেকদিন পর দেখলাম। কেমন আছিস? ভালো আছি মামা গি। ভালো করেছিস এসে। এখানে অনেক সুযোগ আছে, তোর জন্য একটা কাজের ব্যবস্থা করে দেব। তবে প্রথমে কয়েকদিন এখানে থাক, শহরটা একটু চিনে নে, তারপর কাজে যোগ দিবি। সোহেলের মনে আসার আলো জ্বল। সে ভাবল হয়তো তার ভাগ্য এবার পাল্টাবে। 3য় অধ্যায়, প্রথম চাকরি। 1 সপ্তাহ পরে করিম মামা সোহেলকে তার কোম্পানিতে নিয়ে গেলেন। কোম্পানির নাম আলামিন কনস্ট্রাকশন। অফিসটা শহরের কেন্দ্রে, 5 তলা একটা বিল্ডিংয়ের দোতলায়। মালিক আলী সাহেব, 50-এর কাছাকাছি বয়স, মোটা চেহারা, চোখে সোনার ফ্রেমের চশমা। বড়লোক মানুষ, কিন্তু খুব কড়া। এই ছেলেটাকে কি কাজে লাগাবেন? আলী সাহেব করিম মামাকে জিজ্ঞেস করলেন। স্যার, ও আমার আত্মীয়, গ্রাম থেকে এসেছে, খুব পরিশ্রমী, যে কোনো কাজে লাগাতে পারেন। আলী সাহেব সোহেলের দিকে তাকালেন। তুমি কি পড়েছ? স্যার, এসএসসি পাস, জিপিএ অর্ধচতু। হুম, ভালো। কম্পিউটার চালাতে পারো? না স্যার, পারি না, কিন্তু শিখতে চাই। আলী সাহেব একটু ভাবলেন। ঠিক আছে, তোমাকে অফিসের কাজে রাখব। ফাইল গুছানো, চা বানানো, কাগজপত্র নিয়ে যাওয়া, না এসব। মাসে 5,000 টাকা। রাজি আছো? জি স্যার। সোহেল খুশি হয়ে গেল। 5,000 টাকা? রিক্সা চালিয়ে 3,500 পেত। এখানে 5,000। কাজ শুরু হলো পরদিন থেকে। সকাল 8টায় অফিসে যেতে হয়, ফিরতে হয় সন্ধ্যা 7টায়। প্রথম দিন সোহেল ঘুম থেকে উঠল ভোর 5টায়। তৈরি হয়ে 7:30টায় অফিসের উদ্দেশ্যে বের হলো। করিম মামার বাড়ি থেকে অফিস প্রায় 5 কিলোমিটার। বাসে যেতে হয়। অফিসে পৌঁছে সোহেল দেখল সেই প্রথম আলী সাহেব এখনো আসেননি। অফিস খোলা ছিল না। আর 10 মিনিট পর একজন লোক এসে অফিস খুল। তুমি নতুন? জি, আমি সোহেল গু। আমি জাহিদ, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার।
এসো উ। জাহিদ ভাই সোহেলকে সব কিছু দেখাল। অফিসে মোট 6 জন কর্মচারী, 2 জন ইঞ্জিনিয়ার, একজন অ্যাকাউন্ট্যান্ট, একজন অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার, জাহিদ ভাই, একজন রিসেপশনিস্ট, আর এখন সোহেল। সোহেলের কাজ শুরু হলো চা বানানো দিয়ে। তারপর অফিস পরিষ্কার করা, ফাইল গুছানো, কাগজপত্র এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যাওয়া। কাজ কঠিন না, কিন্তু সারাদিন দৌড়ঝাঁপ করতে হয়। দুপুরে খাবারের জন্য আধা ঘন্টা বিরতি। সোহেল একটা ছোট হোটেলে গিয়ে ভাতরাল তরকারি খেল। 50 টাকা। সন্ধ্যায় অফিস বন্ধ হলো। সোহেল ক্লান্ত হয়ে বাসায় ফিরল। কেমন লাগল প্রথম দিন? করিম মামা জিজ্ঞেস করলেন। ভালো মামা, অনেক কিছু শিখলাম। প্রথম মাসের শেষে সোহেল বেতন পেল 5,000 টাকা। সে 3,000 টাকা মাকে পাঠাল। মা ফোনে কাঁদতে লাগলেন। আল্লাহ তোকে ভালো রাখুক সোহেল। সোহেলের চোখেও জল এলো। তার মনে হলো সে একটা বড় কাজ করতে পেরেছে। চতুর্থ অধ্যায়, শহরের জীবন। 3 মাস কেটে গেল। সোহেল এখন শহরের সাথে মিশে গেছে। প্রতিদিন অফিসে যাও আসার পথে সে দেখে হাজারো মানুষের জীবন। কেউ সফল, কেউ ব্যর্থ, কিন্তু সবাই চলছে নিজের পথে। সোহেল অফিসের কাজের পাশাপাশি কম্পিউটার শেখার চেষ্টা করছে। অফিসে একটা কম্পিউটার আছে। যখন কেউ ব্যবহার করে না, তখন সোহেল একটু একটু শেখার চেষ্টা করে। জাহিদ ভাই তাকে সাহায্য করেন। সোহেল, তুমি যদি কম্পিউটার ভালোভাবে শিখতে পারো, তাহলে তোমার ভবিষ্যৎ উজ্জ্বল। জাহিদ ভাই একদিন বললেন। কিভাবে শিখব ভাই? ট্রেনিং সেন্টারে যাও, সন্ধ্যায় ক্লাস আছে। মাসে 2,000 টাকা লাগবে কি? সোহেল ভাবল, 2,000 টাকা অনেক, কিন্তু এটা বিনিয়োগ, ভবিষ্যতের জন্য। সে একটা ট্রেনিং সেন্টারে ভর্তি হলো। সপ্তাহে 3 দিন, সন্ধ্যা 7:30 থেকে রাত 9টা পর্যন্ত ক্লাস। কম্পিউটারের বেসিক, নোজ, ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, ইন্টারনেট ব্যবহার। একদিন অফিস থেকে ফেরার সময় সোহেল একটা দোকানে চা খেতে গেল। দোকানের পাশেই একটা ছোট্ট মুদি দোকান। সেখানে একটা মেয়ে বসে আছে। বয়স হবে 20-এর কাছাকাছি। সাদাসিধে চেহারা, সাদা শাড়ি পরা, কিন্তু চোখে এক ধরনের দৃঢ়তা। ভাইজা, 1 প্যাকেট বিস্কুট দেন কি? সোহেল বলল। মেয়েটা বিস্কুট দিল। 20 টাকা। সোহেল টাকা দিয়ে যাচ্ছিল, হঠাৎ মেয়েটা বলল, আপনি নতুন এসেছেন এই এলাকায়, তাই না? হ্যাঁ। 3 মাস হলো। কিভাবে বুঝলেন? আপনার চেহারা দেখেই বোঝা যায়। এখনো গ্রামের ছোঁয়া আছে। আর আপনি প্রতিদিন এই পথ দিয়ে যান। দেখেছি কি? মেয়েটা হাসল। সোহেলও হেসে ফেলল। আপনি খুব পর্যবেক্ষক মনে হচ্ছে কি? জীবনে অনেক কিছু দেখেছি, তাই মানুষকে চিনতে শিখেছি গু। আপনার নাম? মিনা। এই দোকান আমার বাবার। উনি অসুস্থ, তাই আমি দেখছি গু। সেদিন থেকে সোহেল প্রায় সেই দোকানে যেতে শুরু করল। মিনার সাথে গল্প করত। ধীরে ধীরে তাদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হলো। মিনাও তার জীবনের গল্প বলল। মিনার মা মারা গেছেন যখন সে মাত্র 7 বছরের। বাবা আব্দুল হামিদ একা হাতে মিনাকে বড় করেছেন। মুদি দোকান দিয়ে সংসার চালান। মিনা কলেজে পড়ে, অনার্স 2nd ইয়ার। সকালে কলেজে যায়, দুপুরে ফিরে এসে দোকান সামলায়। বাবার হার্টের সমস্যা আছে, তাই ভারী কাজ করতে পারেন না। তোমার স্বপ্ন কি? একদিন সোহেল জিজ্ঞেস করল। গ্রাজুয়েশন শেষ করে একটা ভালো চাকরি করব, তারপর বাবাকে ভালো চিকিৎসা করাব। তুমি? আমিও চাকরি করে পরিবারকে ভালোভাবে দেখভাল করতে চাই। মা আর বোনকে নিয়ে শহরে আনব একদিন। দুজনেই নিজেদের স্বপ্নের কথা বলতে গিয়ে বুঝল তাদের স্বপ্ন অনেকটা একই রকম। 5ম অধ্যায়, বিপদ। 6 মাস কেটে গেল। সোহেল এখন আলী সাহেবের খুব প্রিয় কর্মচারী। সে শুধু চা বিস্কুট দেওয়ার কাজই করে না, এখন কম্পিউটারেও কিছু কাজ শিখেছে। ছোটখাটো টাইপিং, ডেটা এন্ট্রি, এসব করতে পারে। আলী সাহেব খুশি হয়ে তার বেতন বাড়িয়ে 8,000 টাকা করে দিয়েছেন। একদিন রাতে সোহেল অফিস থেকে ফিরছিল। সেদিন একটু দেরি হয়ে গেছে। রাত প্রায় 9টা। সাধারণত সোহেল সন্ধ্যা 7:30টায় ফিরে, কিন্তু সেদিন অফিসে একটা জরুরি কাজ ছিল। বাস থেকে নেমে সোহেল বাড়ির দিকে হাঁটছিল। হঠাৎ একটা অন্ধকার গলিতে 3 জন লোক তাকে ঘিরে ধরল। তাদের চেহারা দেখেই বোঝা যাচ্ছিল ভালো উদ্দেশ্য নিয়ে আসেনি। টাকা দে।
তাড়াতাড়ি, একজন বলল। তার হাতে একটা ছুরি। সোহেল ভয় পেয়ে গেল। ভাই, আমার কাছে খুব কম টাকা আছে, কি যা আছে দে, তাড়াতাড়ি করো। সোহেল কাঁপতে কাঁপতে তার পকেট থেকে ৫ টাকা বের করে দিল। এই টাকা দিয়ে সে বাজার করবে ভেবেছিল, কিন্তু ছিনতাইকারীরা সন্তুষ্ট হলো না। শুধু ৫ টাকা? তোর ব্যাগে কি আছে? তারা সোহেলের ব্যাগ কেড়ে নিল। ব্যাগে ছিল তার মোবাইল, কম্পিউটার ট্রেনিং সেন্টারের সার্টিফিকেট আর কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র। না ভাই, ব্যাগটা ফেরত দেন, ওতে আমার জরুরি জিনিস আছে। মোবাইল নিয়ে নেন, কিন্তু ব্যাগটা দেন গু। কিন্তু ওরা শুনল না। একজন সোহেলকে জোরে ধাক্কা দিল। সোহেল পড়ে গেল। মাথা রাস্তার কংক্রিটে ধাক্কা লেগে গেল। রক্ত বের হলো। ৩ জন দৌড়ে পালিয়ে গেল। কিছুক্ষণ সোহেল অজ্ঞান হয়ে পড়ে রইল। তারপর ধীরে ধীরে জ্ঞান ফিরল। মাথায় প্রচণ্ড ব্যথা। সে উঠে দাঁড়ানোর চেষ্টা করল, কিন্তু মাথা ঘুরছিল। কোনোমতে একটা দেয়াল ধরে দাঁড়াল। একজন পথচারী তাকে দেখে থামল। কি হয়েছে ভাই? ছিনতাই হয়েছে কি? এসো, আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাইব। কিন্তু সোহেল রাজি হলো না। না, ঠিক আছি, বাড়ি যেতে পারব। সে কোনোমতে করিম মামার বাড়িতে পৌঁছাল। দরজা খুলেই সালমা আপা চিৎকার করে উঠলেন, ও আল্লাহ, কি হয়েছে? করিম মামা দৌড়ে এলেন। সোহেলকে ভেতরে নিয়ে গেলেন। তার মাথায় জল ঢেলে রক্ত পরিষ্কার করলেন। ক্ষতটা বেশ গভীর। হাসপাতালে যেতে হবে কি? করিম মামা বললেন। তারা একটা অটোরিকশা নিয়ে নিকটস্থ হাসপাতালে গেলেন। ডাক্তার সোহেলের মাথায় ৩টা সেলাই দিলেন। বলল, ১ সপ্তাহ বিশ্রাম নিতে হবে, কোনো ভারী কাজ করা যাবে না। হাসপাতাল থেকে ফিরে সোহেল শুয়ে রইল। তার মনে হচ্ছিল সবকিছু শেষ হয়ে গেছে। মোবাইল চলে গেছে, গুরুত্বপূর্ণ কাগজপত্র চলে গেছে। এখন ১ সপ্তাহ অফিস করতে পারবে না। পরদিন সকালে করিম মামা আলী সাহেবকে ফোন করে সব জানালেন। আলী সাহেব বললেন, ঠিক আছে, সোহেল ভালো হয়ে এলে আসবে, চিন্তার কিছু নেই গি। মিনা যখন এই খবর শুনল, সে সন্ধ্যায় সোহেলকে দেখতে এলো করিম মামার বাড়িতে। সাথে এনেছিল কিছু ফল। কি হয়েছিল? মিনা চিন্তিত গলায় জিজ্ঞেস করল। সোহেল সব বলল। মিনা রেগে গেল। এই শহরে এখন অনেক অপরাধ বেড়ে গেছে, পুলিশ কিছু করে না। তুমি পুলিশে রিপোর্ট করেছ? না, লাভ নেই, তবুও করা উচিত। তোমার মোবাইলটা হয়তো খুঁজে পাওয়া যাবে কি। করিম মামা সোহেলকে নিয়ে পুলিশ স্টেশনে গেলেন। জেনারেল ডায়েরি করলেন, কিন্তু পুলিশ খুব একটা আশা দিল না। দেখি কিছু করা যায় কিনা গু। সোহেল বুঝল মোবাইল আর ফিরবে না। সেই ১ সপ্তাহ সোহেলের জীবনের সবচেয়ে কঠিন সময় ছিল। সে শুধু শারীরিকভাবেই ক্ষতিগ্রস্ত হয়নি, মানসিকভাবেও ভেঙে পড়েছিল। প্রতিরাতে দুঃস্বপ্ন দেখত। সেই ৩ জন ছিনতাইকারীর মুখ ভুলতে পারছিল না। মিনা প্রায় প্রতিদিন আসত, তাকে সাহস দিত। তুমি হাল ছেড়ো না সোহেল, জীবনে এরকম খারাপ সময় আসে, কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল বীরত্ব। সোহেলের মা গ্রাম থেকে ফোন করতেন, করিম মামার মোবাইল থেকে। তুই ভালো আছিস তো? সোহেল মাকে সব সত্যি বলেনি, শুধু বলেছে, হ্যাঁ মা, ভালো আছি, একটু জ্বর হয়েছিল, এখন ভালো। ১ সপ্তাহ পর সোহেল আবার অফিসে গেল। আলী সাহেব তাকে দেখে খুশি হলেন। কেমন আছো? ভালো আছি স্যার। ঠিক আছে, তবে প্রথম কয়েকদিন হালকা কাজ করবে। সোহেল আবার কাজে মন দিল। কিন্তু একটা জিনিস তাকে খুব কষ্ট দিচ্ছিল, তার মোবাইল নেই। মায়ের সাথে কথা বলতে পারছে না নিয়মিত। করিম মামার মোবাইল চাইতে সংকোচ লাগে। একদিন জাহিদ ভাই তাকে ডাকলেন। সোহেল, আমার একটা পুরনো মোবাইল আছে, তুমি ব্যবহার করো? না ভাই, আমি নাও, আমার কাজে লাগছে না, তুমি রাখো গু। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেলল। ধন্যবাদ ভাই। মোবাইল পেয়ে সোহেল প্রথমেই মাকে ফোন করল। মা খুব খুশি হলেন। এতদিন ফোন করিসনি কেন? মা, মোবাইলটা নষ্ট হয়ে গিয়েছিল, নতুন নিয়েছি। মায়ের গলায় স্বস্তি ফুটে উঠল। ৬ষ্ঠ অধ্যায়, নতুন সুযোগ।
আরও 3 মাস কেটে গেল। সোহেল পুরোপুরি সুস্থ হয়ে গেছে। তার জীবন আবার স্বাভাবিক হয়ে এসেছে। সে এখন কম্পিউটার ট্রেনিং শেষ করেছে, সার্টিফিকেট পেয়েছে। কিন্তু একটা ঘটনা তার জীবনে বড় পরিবর্তন নিয়ে এলো। একদিন সকালে আলী সাহেব তাকে ডাকলেন, সোহেল বসো। সোহেল বসল। মনে একটু ভয় লাগছিল। আলী সাহেব কি তাকে বকবেন? সোহেল, তুমি তো এখন কম্পিউটার চালাতে পারো? জি স্যার, একটু একটু শিখেছি। ভালো, আমি তোমার কাজ দেখছি। তুমি খুব পরিশ্রমী আর সৎ। আমাদের কোম্পানিতে এরকম মানুষের দরকার। সোহেল কিছু বুঝতে পারছিল না। আমি তোমাকে একটা সুযোগ দিতে চাই। আমাদের কোম্পানি একটা ট্রেনিং প্রোগ্রাম চালু করছে নতুন কর্মচারীদের জন্য। 6 মাসের কোর্স। কম্পিউটার, অ্যাকাউন্টিং, ভবন নির্মাণের হিসাব নিকাশ, প্রজেক্ট ম্যানেজমেন্ট সব শিখবে। কোম্পানি সব খরচ দেবে। ট্রেনিংয়ের সময় তোমার বেতনও চলবে। রাজি আছো? সোহেল বিশ্বাস করতে পারছিল না। স্যার, সত্যি আমাকে এত বড় সুযোগ দিচ্ছেন? হ্যাঁ, তুমি ভালো ছেলে, পরিশ্রমী। আমি তোমাকে এগিয়ে দিতে চাই। ভবিষ্যতে তুমি এই কোম্পানির একজন গুরুত্বপূর্ণ কর্মচারী হবে। সোহেল কৃতজ্ঞতায় প্রায় কেঁদে ফেল। ধন্যবাদ স্যার, আমি কঠোর পরিশ্রম করব। আমি জানি। সেদিন সন্ধ্যায় সোহেল মিনার দোকানে গেল। মিনাকে খবরটা দিল। মিনা খুব খুশি হলো। তার চোখে জল এসে গেল। তুমি পারবে সোহেল, আমি জানি। সোহেল তার মা আর বোনকেও ফোন করে খবরটা দিল। মা কাঁদতে লাগলেন। তোর বাবা বেঁচে থাকলে কত খুশি হতো। ট্রেনিং শুরু হলো পরের মাস থেকে। প্রতিদিন সকালে 3 ঘন্টা ক্লাস, তারপর বাকি সময় অফিসের কাজ। ক্লাসে 5 জন নতুন কর্মচারী, সবাই তরুণ, উৎসাহী। শিক্ষক ছিলেন একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার, নাম রহিম স্যার। তিনি খুব ভালোভাবে সব কিছু বুঝাতেন। কম্পিউটার, অ্যাকাউন্টিং, এক্সেলের জটিল ক্যালকুলেশন, প্রজেক্টের বাজেট তৈরি, সময় ব্যবস্থাপনা সব। সোহেল পুরো মনোযোগ দিয়ে শিখতে লাগল। সন্ধ্যায় বাড়ি ফিরে প্র্যাকটিস করত। করিম মামার ছেলের কাছ থেকে একটা ল্যাপটপ ধার নিত কখনো কখনো। 6 মাস পরে ট্রেনিং শেষ হলো। সবাই সার্টিফিকেট পেল। আলী সাহেব একটা অনুষ্ঠান করলেন। সোহেল সেরা পারফর্মার হিসেবে একটা বিশেষ পুরস্কার পেল, 5,000 টাকা বোনাস। আলী সাহেব ঘোষণা করলেন, সোহেল, আজ থেকে তুমি আমাদের জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। তোমার বেতন 15,000 টাকা। সোহেল অবাক হয়ে গেল। 8,000 থেকে 15,000, প্রায় দ্বিগুণ। সেদিন রাতে সোহেল ঘুমাতেই পারল না। খুশিতে, উত্তেজনায় তার চোখে ঘুম নেই। সে ভাবল তার জীবন কিভাবে বদলে যাচ্ছে। 2 বছর আগে যে রিক্সা চালাত, আজ সে একটা নামকরা কোম্পানির অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। 7ম অধ্যায়, প্রেম ও প্রস্তাব। 1.5 বছর হয়ে গেল সোহেলের চট্টগ্রাম আসা। সে এখন একজন সফল যুবক। তার মা গ্রামে খুব খুশি। প্রতি মাসে সোহেল 10,000 টাকা পাঠায়। ছোট বোন ঋতু এখন কলেজে ভর্তি হয়েছে সোহেলের পাঠানো টাকায়। মায়ের চিকিৎসাও ভালোভাবে হচ্ছে। মিনার সাথে সোহেলের সম্পর্ক এখন আর শুধু বন্ধুত্ব নয়। দুজন দুজনকে ভালোবাসে, কিন্তু কেউ কাউকে সরাসরি বলার সাহস পায়নি। প্রতিদিন দেখা হয়, গল্প হয়, কিন্তু সেই একটা কথা বলা হয়ে ওঠে না। একদিন শুক্রবার ছুটির দিন। সোহেল মিনাকে বলল, আজ কি একটু ঘুরতে যাবে? কোথায়? পতেঙ্গা বিচ। তুমি কি কখনো গেছো? না, কিন্তু আমার দোকান। শুক্রবার তোমার বাবা সামলাবে। মিনা রাজি হয়ে গেল। দুপুরে দুজনে বাস নিয়ে পতেঙ্গা গেল। সমুদ্র দেখে মিনা অবাক হয়ে গেল। কি সুন্দর! দুজনে বালিতে বসে ঢেউয়ের শব্দ শুনতে শুনতে গল্প করছিল। হঠাৎ সোহেল বলল, মিনা, তোমার সাথে কিছু বলার ছিল। বলো। সোহেল একটা লম্বা শ্বাস নিল। তুমি জানো আমি তোমাকে ভালোবাসি। মিনা হাসল। তার চোখ ভিজে গেল। জানি, আমিও তোমাকে ভালোবাসি সোহেল। সোহেল অবাক হয়ে গেল। সত্যি? হ্যাঁ, অনেকদিন ধরেই জানি। তুমি আমার জীবনে এসে সব কিছু বদলে দিয়েছ।
তোমার সাথে থাকলে আমার মনে হয় আমি যে কোনো কিছু করতে পারব। দুজনে কিছুক্ষণ চুপ করে বসে রইল। সমুদ্রের ঢেউ এসে পায়ে লাগছিল। সূর্য পশ্চিমে ঢলে পড়ছে। আকাশ লাল কুমড়া হয়ে গেছে। কিন্তু আমার বাবার সাথে কথা বলতে হবে কি? মিনা বলল। আমি তৈরি। যখন বলবে তখন বলবো। পরের সপ্তাহে সোহেল মিনার বাবার সাথে কথা বলল। আব্দুল হামিদ সাহেব প্রথমে একটু দ্বিধা করলেন। তুমি কোনো পরিবারের ছেলে? তোমার বাবা কি করতেন? সোহেল সব সত্যি বলল। তার বাবা ছিলেন স্কুল শিক্ষক। মারা গেছেন 10 বছর আগে। মা গ্রামে থাকেন। ছোট বোন কলেজে পড়ে। তুমি নিজে কি করো? আমি আলামিন কনস্ট্রাকশন কোম্পানিতে জুনিয়র অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট। মাসে 15,000 টাকা বেতন। আব্দুল হামিদ সাহেব ভাবলেন। তারপর বললেন, দেখো মিনা আমার একমাত্র সন্তান। তার মা নেই। আমি একা তাকে বড় করেছি। আমি চাই মিনা একজন ভালো ছেলের সাথে বিয়ে হোক। তুমি দেখতে ভালো ছেলে মনে হচ্ছে, কিন্তু আমাকে তোমার মায়ের সাথে দেখা করতে হবে। তোমার পরিবারকে জানতে হবে। জি আঙ্কেল, আমি ব্যবস্থা করছি। সোহেল খুশিতে আটখানা। সে সেদিন রাতেই তার মাকে ফোন করল। মাকে সব বলল। মা প্রথমে অবাক হলেন, তারপর খুশি হলেন। মিনা মেয়েটা কেমন? খুব ভালো মা, তুমি দেখলে পছন্দ করবে কি? ঠিক আছে, আমি আর ঋতু আসছি চট্টগ্রাম। 2 সপ্তাহ পর সোহেলের মা আর বোন চট্টগ্রাম এলো। সোহেল তাদের নিয়ে মিনার বাড়িতে গেল। 2 পরিবার একসাথে বসল। মিনার বাবা সোহেলের মাকে দেখে খুশি হলেন। সোহেলের মা সহজ সরল ভদ্রমহিলা। আপনার ছেলে খুব ভালো। মিনা তাকে পছন্দ করে। আমিও রাজি গো, আব্দুল হামিদ সাহেব বললেন। আমার সোহেল সৎ ছেলে। মিনাকে খুব ভালোবাসে। আমি জানি ও মিনাকে সুখে রাখবে কি? সোহেলের মা বললেন। বিয়ের তারিখ ঠিক হলো 3 মাস পর। এই 3 মাসে সোহেল যথেষ্ট টাকা জমাবে। বিয়ে হবে সাদামাটা কিন্তু সুন্দর। 8ম অধ্যায়, নতুন পথ। 3 মাস কেটে গেল দ্রুত। সোহেল প্রতিদিন কঠোর পরিশ্রম করছিল। অফিসে তার কাজের প্রশংসা হচ্ছে। আলী সাহেব তাকে এখন ছোটখাটো প্রজেক্টের হিসাব দেখতে দিচ্ছেন। সোহেল তার সঞ্চিত টাকা দিয়ে বিয়ের আয়োজন করল। বিয়ে হলো মিনার বাড়ির কাছের একটা কমিউনিটি সেন্টারে। খুব বেশি লোক আসেনি। 2 পরিবারের আত্মীয় স্বজন আর অফিসের কয়েকজন সহকর্মী। কিন্তু অনুষ্ঠান ছিল খুব সুন্দর। সোহেল যখন মিনাকে বিয়ের পোশাকে দেখল, তার মনে হলো পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে সে। লাল শাড়ি পরা, মুখে হালকা মেকআপ, কিন্তু তার স্বাভাবিক সৌন্দর্য ছিল আসল। বিয়ের পর সোহেল একটা ছোট্ট ফ্ল্যাট ভাড়া নিল। 2 রুমের ফ্ল্যাট, মাসে ভাড়া 5,000 টাকা। মিনা এখনো তার পড়াশোনা চালিয়ে যাচ্ছে। আরও 1 বছর বাকি গ্রাজুয়েশন শেষ হতে। সোহেলের মা আর বোন গ্রামে ফিরে গেল। মা বলে গেলেন, সোহেল, মিনাকে ভালো রাখিস। মেয়েরা অনেক ত্যাগ করে সংসার করতে গু। জানি মা গু। নতুন জীবন শুরু হলো। সোহেল সকালে অফিসে যায়, সন্ধ্যায় ফেরে। মিনা সকালে কলেজে যায়, দুপুরে ফিরে রান্না করে, ঘর গোছায়। সন্ধ্যায় দুজনে একসাথে বসে পড়াশোনা করে, গল্প করে, টিভি দেখে। জীবন সুন্দর ছিল, কিন্তু চ্যালেঞ্জও ছিল। মাসিক খরচ, ভাড়া 5,000, বাজার 3,000, বিদ্যুৎ গ্যাস 1,000, মায়ের জন্য 5,000, মিনার কলেজের খরচ 1,200। মোট প্রায় 14,000 টাকা। বাঁচত মাত্র 1,000 খানিক। কিন্তু সোহেল হাল ছাড়ল না। সে সন্ধ্যায় একটা কম্পিউটার ট্রেনিং সেন্টারে পার্ট টাইম পড়ানো শুরু করল। সপ্তাহে 3 দিন 2 ঘন্টা করে। এতে মাসে আরও 3,000 টাকা আসতে লাগল। মিনাও বসে থাকল না। সে বাড়িতে বসে কয়েকজন স্কুলের ছাত্রছাত্রীকে টিউশন পড়াতে শুরু করল। মাসে 2,000 টাকা আয়। এভাবে কেটে গেল 6 মাস। দুজন মিলে পরিবার চালাচ্ছে, স্বপ্ন দেখছে। একদিন সোহেল বলল, মিনা, আমি একটা নতুন স্বপ্ন দেখছি গু। কি? আমি নিজে একটা ছোট্ট কনস্ট্রাকশন কোম্পানি খুলতে চাই। ছোট ছোট প্রজেক্ট নেব। বাড়ি মেরামত, ছোট বিল্ডিং বানানো, এসব। তোমার কি যথেষ্ট অভিজ্ঞতা আছে? আছে। আমি 2 বছর ধরে এই কাজের সাথে জড়িত। অনেক কিছু শিখেছি। আর আলী সাহেবও আমাকে সাহায্য করবেন। কিন্তু টাকা কোথায়?
কোম্পানি খুলতে তো অনেক টাকা লাগবে কি? আমি জমাচ্ছি, আরও 1 বছর কাজ করব, তারপর চেষ্টা করব। মিনা তাকে সমর্থন দিল। তুমি পারবে, তোমার মধ্যে সেই শক্তি আছে কি? নবম অধ্যায়, চ্যালেঞ্জের সময়। কিন্তু ভাগ্য সবসময় অনুকূলে থাকে না। সোহেল যখন স্বপ্ন দেখছিল নিজের কোম্পানি খোলার, তখনই একটা বড় সমস্যা এলো। আলী সাহেবের কোম্পানি একটা বড় প্রজেক্ট পেয়েছিল, একটা 10তলা বিল্ডিং বানানোর কাজ। কিন্তু প্রজেক্টের প্রধান ইনভেস্টর হঠাৎ পালিয়ে গেল। তিনি কোম্পানির কাছ থেকে প্রায় 50 লাখ টাকা নিয়ে গেছেন, কিন্তু কাজ শেষ হয়নি। কোম্পানি বড় ক্ষতির মুখে পড়ল। আলী সাহেব অনেক কর্মচারীকে ছাঁটাই করতে বাধ্য হলেন। প্রায় 10 জনকে চাকরি থেকে বাদ দিলেন। বাকিদের বেতন কমাতে হলো। সোহেলকে আলী সাহেব ডেকে বললেন, সোহেল, আমি তোমাকে রাখতে চাই। তুমি বিশ্বস্ত কর্মচারী, কিন্তু তোমার বেতন কমাতে হবে 15,000 থেকে 10,000। সোহেল মনে মনে চিন্তায় পড়ে গেল। 10,000 টাকায় সংসার চলবে কিভাবে? মায়ের খরচ, ভাড়া, বাজার সব মিলিয়ে তো 14,000 টাকা লাগে। কিন্তু সে কিছু বলল না। ঠিক আছে স্যার। বাড়ি ফিরে সোহেল মিনাকে সব বলল। মিনা চিন্তিত হয়ে গেল। এখন কি হবে? চিন্তা করো না, আমি পার্ট টাইম টিউশনির সময় বাড়াবো, আর তুমিও বেশি করে টিউশন নাও। কিন্তু আমার তো পড়াশোনাও আছে কি? জানি, কিন্তু এখন এটাই করতে হবে। সোহেল সন্ধ্যায় আরও 2টো জায়গায় পার্ট টাইম কাজ খুঁজল। একটা দোকানের সন্ধ্যায় হিসাব দেখার কাজ পেল, মাসে 2,000 টাকা। আরেকটা জায়গায় সপ্তাহান্তে কম্পিউটার রিপেয়ারের কাজ পেল, মাসে 1,500 টাকা। মিনাও 3 জন নতুন স্টুডেন্ট নিল টিউশনে। তার আয় বাড়ল 2,000 থেকে 3,500-এ। কঠিন সময় ছিল। সোহেল সকাল 8টায় অফিসে যেত, সন্ধ্যা 6টায় ফিরত। তারপর একটু বিশ্রাম নিয়ে 7:30টায় বের হতো পার্ট টাইম কাজে। রাত 10টায় বাড়ি ফিরত। রবি সোমবার কম্পিউটার রিপেয়ারের কাজ। মিনাও সকালে কলেজে যেত, দুপুরে ফিরে রান্না করত, তারপর বিকেলে টিউশন পড়াত। রাতে খাওয়া দাওয়ার পর পড়াশোনা করত। দুজনেরই শরীর খারাপ হতে শুরু করল। সোহেল একদিন অফিসে অজ্ঞান হয়ে পড়ে গেল। ডাক্তার দেখাতে নিয়ে গেল। ডাক্তার বলল, অতিরিক্ত পরিশ্রম, শরীরে পুষ্টির অভাব, ঠিকমতো খাচ্ছেন না মনে হচ্ছে কি? সত্যি কথা, খরচ বাঁচাতে সোহেল আর মিনা অনেক সময় কম খেত। মাংস মাছ কিনত সপ্তাহে 1 দিন, বাকি সময় শাকসবজি, ডাল। মিনা সোহেলকে বলল, আর নয় সোহেল, তুমি এভাবে নিজেকে শেষ করে ফেলছ। আমার পড়াশোনা বন্ধ করে দিই, আমি ফুল টাইম চাকরি করি কি? না, সোহেল জোর দিয়ে বলল, তোমার পড়াশোনা বন্ধ হবে না। আরও মাত্র 6 মাস বাকি, তুমি গ্রাজুয়েট হবেই। কিন্তু তুমি আমি ঠিক হয়ে যাব, চিন্তা করো না। কিন্তু পরিস্থিতি আরও খারাপ হলো যখন সোহেলের মায়ের অসুখ হলো। হার্টের সমস্যা, হাসপাতালে ভর্তি করতে হলো। খরচ 50,000 টাকা। সোহেলের হাতে এত টাকা কোথায়? সে করিম মামার কাছে ধার চাই। করিম মামা 20,000 টাকা দিলেন। বাকি 30,000 টাকা সোহেল একটা এনজিও থেকে ঋণ নিল। সুদের হার মাসে 2%। মায়ের চিকিৎসা হলো, তিনি সুস্থ হয়ে গেলেন। কিন্তু সোহেল এখন ঋণের বোঝায় পড়ে গেল। প্রতি মাসে 3,000 টাকা করে কিস্তি দিতে হবে। সেই রাতে সোহেল আর মিনা বিছানায় শুয়ে কথা বলছিল। সোহেল বলল, মিনা, আমি মনে হয় ভুল করেছি। শহরে এসে বিয়ে করে তোমাকে কষ্টে ফেলেছি। মিনা তার হাত ধরল। না সোহেল, তুমি ভুল করনি। জীবনে এরকম খারাপ সময় আসে, কিন্তু এটা কাটিয়ে ওঠাই হলো আসল শক্তি। আমরা একসাথে আছি, একসাথে থাকব, সবকিছু ঠিক হয়ে যাবে। মিনার কথায় সোহেল একটু সাহস পেল। হ্যাঁ, হাল ছাড়া যাবে না। 10ম অধ্যায়, আলোর দিকে। 3 মাস পরে পরিস্থিতি একটু ভালো হতে শুরু করল। আলী সাহেবের কোম্পানি একটা নতুন প্রজেক্ট পেল, একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। কোম্পানি আবার স্থিতিশীল হতে শুরু করল। আলী সাহেব সোহেলকে ডেকে বললেন, সোহেল, আমি তোমার কঠোর পরিশ্রম দেখেছি। খারাপ সময়েও তুমি কোম্পানি ছেড়ে যাওনি। আমি কৃতজ্ঞ। আজ থেকে তোমার বেতন আবার 15,000 টাকা। সোহেল খুশি হয়ে গেল।
ধন্যবাদ স্যার। মিনাও গ্রাজুয়েশন শেষ করল, ভালো ফলাফল করল। সে এখন চাকরি খুঁজছে। একদিন মিনা একটা প্রাইভেট স্কুলে শিক্ষিকার ইন্টারভিউ দিতে গেল। ইন্টারভিউ ভালো হলো, তাকে নিয়োগ দেওয়া হলো। বেতন 12,000 টাকা। সেদিন সন্ধ্যায় দুজনে মিলে একটা ছোট্ট পার্টি করল। একটা বিরিয়ানি কিনো, কোমল পানীয় কিনো, দুজনে মিলে খেল। আমরা পেরেছি সোহেল, মিনা বলল। হ্যাঁ, আমরা পেরেছি গু। এখন দুজনের মিলিয়ে আয় 27,000 টাকা। খরচ চালানোর পর প্রায় 10,000 টাকা বাঁচে। সোহেল এই টাকা দিয়ে লোন শোধ করতে শুরু করল। পার্ট টাইম কাজগুলো ছেড়ে দিল, শরীরের যত্ন নেওয়া শুরু করল। আরও 6 মাস পরে সোহেলের কাছে একটা বড় সুযোগ এলো। আলী সাহেব একদিন তাকে ডাকলেন। সোহেল, তুমি কি নিজের ব্যবসা করতে চাও? স্যার, আমি তোমাকে একটা ছোট্ট প্রজেক্ট দিতে চাই। একটা 3 তলা বিল্ডিংয়ের কনস্ট্রাকশন। তুমি ম্যানেজ করবে, আমি শুধু সুপারভাইজ করব। লাভের 50% তোমার গু। সোহেল ভাবল, এটা একটা বড় সুযোগ, কিন্তু ঝুঁকিও আছে। যদি কাজটা ভালোভাবে না হয়? স্যার, আমি চেষ্টা করব, কিন্তু যদি ভুল হয়? ভুল হবে না, আমি তোমার উপর বিশ্বাস রাখছি, তুমি পারবে গু। সোহেল রাজি হয়ে গেল। এই প্রজেক্ট তার জীবনে টার্নিং পয়েন্ট হতে পারে। একাদশ অধ্যায়, স্বপ্ন পূরণের পথে। পরের 6 মাস সোহেল খুব কঠোর পরিশ্রম করল। প্রজেক্টটা ম্যানেজ করা সহজ ছিল না। শ্রমিক নিয়োগ, ম্যাটেরিয়াল কেনা, কাজের তদারকি, সময়মতো কাজ শেষ করা, সব দায়িত্ব তার। প্রথম 2 মাস খুব চাপের মধ্যে গেল। একদিন একজন শ্রমিক কাজ করতে গিয়ে আহত হলো। সোহেল তাকে হাসপাতালে নিয়ে গেল, তার চিকিৎসার খরচ দিল। এতে প্রজেক্টের বাজেট একটু বাড়ল, কিন্তু সোহেল জানত এটা করা দরকার। আরেকদিন ভুল ম্যাটেরিয়াল ডেলিভারি হলো। সোহেল সেগুলো ফেরত পাঠাল, সঠিক জিনিস আনাল। এতে 3 দিন দেরি হলো, কিন্তু কাজের মান ঠিক রইল। মিনা তাকে সবসময় সাপোর্ট করছিল। সে এখন চাকরিতে স্থিতিশীল। স্কুলের বাচ্চারা তাকে পছন্দ করে। প্রিন্সিপাল তার কাজে খুশি। প্রজেক্ট শেষ হলো 6 মাসে, সময়মতো, বাজেটের মধ্যে। বিল্ডিংয়ের মালিক খুব খুশি হলেন। তিনি আলী সাহেবকে ধন্যবাদ দিলেন। আলী সাহেব বললেন, ধন্যবাদ আমাকে না, এই ছেলেকে দিন। সোহেল পুরো প্রজেক্ট ম্যানেজ করেছে গু। প্রজেক্ট থেকে মোট লাভ হলো 3 লাখ টাকা। সোহেল পেল 1.5 লাখ টাকা। তার জীবনে এত টাকা এই প্রথম। সে করিম মামার ঋণ শোধ করল, এনজিওর বাকি ঋণ শোধ করল। তারপর তার মাকে 50,000 টাকা পাঠাল। মা দিয়ে গ্রামের বাড়িটা একটু মেরামত করাল। বোন ঋতুর জন্য একটা ল্যাপটপ কিনল। বাকি টাকা দিয়ে সোহেল একটা ব্যাংক অ্যাকাউন্টে জমা রাখল, ভবিষ্যতের জন্য। আলী সাহেব সোহেলকে আরও 2টো প্রজেক্ট দিলেন, এবার একটু বড়। সোহেল আত্মবিশ্বাসের সাথে সেগুলোও শেষ করল। 2 বছর পরে সোহেল সিদ্ধান্ত নিল, এবার নিজের কোম্পানি খোলার সময় এসেছে। দ্বাদশ অধ্যায়, নতুন শুরু। সোহেল তার সব জমানো টাকা দিয়ে একটা ছোট্ট অফিস ভাড়া নিল। 2 রুমের অফিস। একটা রুমে কাজের জায়গা, আরেকটায় ছোট্ট মিটিং রুম। অফিসের সামনে একটা বোর্ড লাগাল, সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট। মিনা তাকে সাহায্য করছিল। সে অফিসের অ্যাকাউন্টস দেখত সন্ধ্যায় স্কুল থেকে ফিরে। দুজন মিলে একটা টিম। প্রথমে ছোট ছোট কাজ নিল, বাড়ি মেরামত, দোকান সংস্কার, ছোট বিল্ডিং কনস্ট্রাকশন। কাজের মান ভালো রাখার চেষ্টা করল, সময়মতো শেষ করল, দাম ন্যায্য রাখল। ধীরে ধীরে সোহেলের সুনাম ছড়িয়ে পড়ল। মানুষ তাকে বিশ্বাস করত। তার কাছে নতুন নতুন কাজ আসতে লাগল। প্রথম বছর খুব কষ্ট হলো, কখনো লাভ হতো, কখনো লস। কিন্তু সোহেল থেমে থাকল না। সে শিখতে লাগল ব্যবসা কিভাবে চালাতে হয়। দ্বিতীয় বছরে পরিস্থিতি ভালো হলো। সোহেল এখন 3 জন স্থায়ী কর্মচারী নিয়োগ দিল, একজন ইঞ্জিনিয়ার, একজন সুপারভাইজার, একজন অফিস সহায়ক। তৃতীয় বছরে একটা বড় প্রজেক্ট পেল, একটা স্কুল বিল্ডিং বানানোর কাজ। 5 তলা বিল্ডিং। সোহেল পুরো মনোযোগ দিয়ে কাজটা করল। শ্রমিকদের ভালো বেতন দিল, ভালো ম্যাটেরিয়াল ব্যবহার করল, সময়মতো কাজ শেষ করল। স্কুল কর্তৃপক্ষ খুব খুশি হলো।
তারা সোহেলের কাজের প্রশংসা করল। এই প্রজেক্ট থেকে সোহেল প্রায় ৫ লাখ টাকা লাভ করল। এই টাকা দিয়ে সে আরও ভালো একটা অফিস নিল, আরও কর্মচারী নিয়োগ দিল। এখন তার কোম্পানিতে ১০ জন স্থায়ী কর্মচারী। প্রজেক্ট অনুযায়ী আরও শ্রমিক নিয়োগ দেওয়া হয়। ত্রয়োদশ অধ্যায়, পরিবার। এদিকে সোহেল আর মিনার সংসারেও খুশির খবর এলো। মিনা গর্ভবতী। ৯ মাস পর তাদের একটা মেয়ে হলো। নাম রাখো সারা। সারা যখন জন্মাল, সোহেলের মা আর বোন চট্টগ্রামে এলো। মা ১ মাস থেকে গেলেন, মিনাকে সাহায্য করলেন। সোহেল এখন একটা বড় ফ্ল্যাট ভাড়া নিয়েছে, ৩ রুমের ফ্ল্যাট। একটা রুমে সোহেল, মিনা, একটায় সারা, আরেকটায় অতিথি রুম। মায়ের জন্য সোহেল সিদ্ধান্ত নিল তাকে চট্টগ্রামে নিয়ে আসবে। গ্রামে একা থাকা ঠিক না, কিন্তু মা রাজি হলেন না। না বাবা, আমি গ্রামেই থাকব, এখানে আমার পরিচিত মানুষ আছে। তোর বোনকে নিয়ে যা, ও ঢাকায় পড়ছে, চট্টগ্রামে এনে ভালো কোথাও ভর্তি করিয়ে দেখি। সোহেল তাই করল। ঋতুকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি করিয়ে দিল। ঋতু এখন সোহেলের ফ্ল্যাটে থাকে, বিশ্ববিদ্যালয়ে পড়ে। সোহেলের মনে হলো তার জীবন এখন পরিপূর্ণ। স্ত্রী, মেয়ে, বোন সবাই তার কাছে। ব্যবসা ভালো চলছে। মা গ্রামে সুখে আছেন। চতুর্দশ অধ্যায়, সফলতার শিখরে। ৫ বছর কেটে গেল। সোহেল এখন একজন সফল উদ্যোক্তা। তার কোম্পানি কি সোহেল কনস্ট্রাকশন অ্যান্ড ডেভেলপমেন্ট এখন চট্টগ্রামে বেশ পরিচিত। প্রায় ৩০ জন কর্মচারী তার অধীনে কাজ করে। সোহেল এখন শুধু ছোট প্রজেক্ট করে না, বড় বড় প্রজেক্টও করে। একটা ৮তলা বিজনেস কমপ্লেক্স বানানোর কাজ পেয়েছে। একটা হাসপাতাল বিল্ডিং বানাচ্ছে। মিনা এখনো স্কুলে পড়ায়। সে এখন ভাইস প্রিন্সিপাল। সাথে সোহেলের কোম্পানির অ্যাকাউন্টস ম্যানেজার। দুজন মিলে ব্যবসা চালা। সারা এখন ৪ বছরের, স্কুলে ভর্তি হয়েছে। খুব চালাক মেয়ে। ঋতু বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েট হয়ে একটা ব্যাংকে চাকরি পেয়েছে। একদিন আলী সাহেব